আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়, যেখানে আলোচনার মূল বিষয়টি হচ্ছে মুনাফা। তো যেহেতু মুনাফা, সেজন্য আমরা আজকে টপিক যেগুলো বাছাই করছি সেই টপিকগুলো হচ্ছে লাভ ক্ষতি, মুনাফা, মুনাফার হার, সময়কাল, সরল মুনাফা এবং মুনাফা নির্ণয়। তারপরে থাকবে উদাহরণসমূহ। তো আজকে যেহেতু আমরা টপিক বাছাই করছি এবং মুনাফা সম্পর্কিত জানবো, সেজন্য আজকের ক্লাসটি হচ্ছে বেসিক পার্ট নিয়ে ক্লাস। মানে হচ্ছে বেসিক পার্ট আরেকটি থাকবে, সেজন্য আমরা হচ্ছে বেসিক পার্ট 1। তো বেসিক পার্ট 1-এর পর হচ্ছে আমরা অনুশীলনীর সমাধান করব, তারপর হচ্ছে বেসিক পার্ট 2 দেখবো, তারপরে হচ্ছে আরেকটা অনুশীলনী আছে, অনুশীলনী 2.2 সেইটা দেখবো। তাহলে বেসিক পার্ট 1-এ প্রথমে আমরা লাভ ক্ষতি কি, মুনাফা কি, এইসব টপিক সমূহ প্রথমে জেনে নিব এবং বেসিকটা ক্লিয়ার করে রাখবো। তারপরে হচ্ছে উদাহরণ যেগুলো আছে এগুলো আমরা দেখবো যে এই টপিকের সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে আপনারা উদাহরণগুলো হচ্ছে নিজেরা ট্রাই করবেন, তারপরে যদি না পারেন তাহলে আমি সলভ করে দিব। তো আপনারা যেহেতু হচ্ছে এইটা নতুন না, এই চ্যাপ্টারটি আপনারা হচ্ছে ক্লাস 7-এ এই চ্যাপ্টারগুলো দেখে আসছেন, লাভ ক্ষতি মুনাফা। তারপরে হচ্ছে একটু বেসিক পার্টটা আমি জ্বালাই করে দিব, যাতে হচ্ছে আপনাদের আর কোনো সমস্যা না হয় অনুশীলনী প্রশ্ন সমাধানে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। আমরা ক্লাসের প্রথমে যে টপিক দেখবো সেটা হচ্ছে লাভ ক্ষতি। আচ্ছা, লাভ ক্ষতি আমরা মোটামুটি সবাই এখন মোটামুটি জানি। সবাই হচ্ছে অনেক লাভ খুঁজি বা ক্ষতি হয়েছে কিনা সেটা আমরা হিসাব করে ফেলতে পারি। তো লাভ কখন হয় আর ক্ষতি কখন হয় সেটা আমরা দেখবো। ধরে নিন আপনি একটি জিনিস 10 টাকায় কিনলাম, আমরা 10 টাকায় কিনা হয়েছে। এখন দেখেন, আমি যদি 10 টাকায় কিনা হয় এই জিনিসটা, তাহলে আমি বিক্রি করব কত? যে ক্রয় মূল্য আমরা ধরে নিলাম, যে কিনা হয়েছে বলতে আমরা ধরে নিলাম ক্রয় মূল্য 10 টাকা, ক্রয় করা হয়েছে 10 টাকায়। এখন আমি যদি এই ক্রয়টা যদি আমি 12 টাকায় বিক্রি করি, বিক্রয় কত হয়েছে? বিক্রয় করা হয়েছে 12 টাকা। তাহলে আমার লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে? অবশ্যই আমার 2 টাকা লাভ হয়েছে, কারণ আমি 10 টাকায় কেনার পর আমি 12 টাকা পাইছি, তাহলে আমার 2 টাকা লাভ হয়েছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, যখন লাভ হয় তখন আমরা কি লিখতে পারি? লাভ ইকুয়ালস টু লিখতে পারি যে কোন বড় থেকে ছোট আমরা বিয়োগ করব। তাহলে আমার বড় কোনটা আছে? এইটা বড়, অর্থাৎ বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আমার কারণ লাভ হয়েছে সেজন্য আমরা বিক্রয় মূল্য, কারণ লাভ যখন বিক্রয় মূল্য লাভ হয় তখন বিক্রয় মূল্য অবশ্যই বড় হয় ক্রয় মূল্য থেকে। সেক্ষেত্রে আমরা বড় থেকে ছোট বিয়োগ করি, সেজন্য আমরা লিখলাম লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখন ধরেন আমার ক্ষতি হয়েছে, অর্থাৎ আমি 10 টাকায় ক্রয় করে আমি বিক্রি করলাম কত টাকায়? 8 টাকায়। তাহলে আমার 10 টাকা ক্রয় করার পর আমি 8 টাকায় বিক্রি করে দিলাম। সেক্ষেত্রে আমার কি হয়েছে? লাভ হইল না ক্ষতি হইলো? অবশ্যই ক্ষতি হয়েছে, কারণ আমরা চাই যে অবশ্যই লাভ করতে। সেক্ষেত্রে আমার বড় হওয়া প্রয়োজন, কিন্তু এখানে দেখা যাচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে আমার ক্ষতি হয়। সেজন্য আমরা ক্ষতি লিখবো কি? ক্ষতি ইকুয়ালস টু কি? বড় থেকে ছোট, এবং বড় হচ্ছে কি ক্রয় মূল্য আমার বেশি ছিল, সেজন্য আমরা লিখবো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। তাহলে আমরা লাভ এবং ক্ষতি কি বুঝতে পারলাম। তো প্রশ্নে যখন আসবে বা আমরা অনুশীলন প্রশ্ন সলভ করব কিংবা উদাহরণ যখন সলভ করব, তখন বলা হয় যে লাভ কত হয়েছে কিংবা ক্ষতি কত হয়েছে। সেক্ষেত্রে আমরা প্রথমে বিক্রয় মূল্য বের করব, ক্রয় মূল্য বের করব, তারপরে আমরা যদি বিক্রয় মূল্য বড় হয় অবশ্যই লাভ, আর যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বড় হয় সেক্ষেত্রে ক্ষতি। তাহলে আমরা এই যে লাইন দুইটা লিখছি, সেই লাইন থেকে আমরা যে কোনো ধরনের লাভ হোক বা ক্ষতি হোক আমরা আশা করি বের করতে পারবো। তাহলে আজকে যে টপিকের প্রথম বিষয়টি আশা করি আপনারা বুঝতে পারছেন, লাভ এবং ক্ষতি। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে মুনাফা। আমরা মুনাফা বলতে কি বুঝি? ধরে নিন আমি 100 টাকায় জমা রাখলাম ব্যাংকে, কিন্তু 1 বছর পর গিয়ে দেখলাম 100 টাকা না হয়ে গেল আমার কত টাকা? 110 টাকা। দেখেন আমার কি হয়েছে, যে এক বছর আগে আমি কি ছিল? 100 টাকা ছিল, কিন্তু 1 বছর পরে গিয়ে আমি দেখলাম ব্যাংক থেকে আমার কত টাকা হয়েছে? 110 টাকা। এই যে 10 টাকা এক্সট্রা হয়েছে, এই 10 টাকা এক্সট্রা যেটা হয়েছে, এই এক্সট্রা যে টাকা হয়েছে, যেমন আমি লিখতে পারি এইটাকে 100 না লিখে 10 না লিখে লিখলাম 100 প্লাস 10। তাহলে দেখেন যে আমার 100 টাকা ছিল প্রথমে, তারপর হয়ে গেছে 110 টাকা। কিন্তু দেখেন 110 টাকার মধ্যে আমার আগের টাকা 100 টাকা আছে, এক্সট্রা কত হয়েছে? 10 টাকা। এই যে এক্সট্রা যে টাকা, সেটাই হচ্ছে আমার মুনাফা। মুনাফা। তাহলে আশা করি আপনারা মুনাফা কি সেটা বুঝতে পারছেন। মুনাফা বলতে আপনার কত লাভ হয়েছে সেটাই হচ্ছে আপনার মুনাফা। তো এই মুনাফা যে 10 টাকা লাভ হয়েছে বা একটা নির্দিষ্ট লাভ্যাংশ আছে, যে আপনার সবসময় যে 10 টাকা লাভ হবে সেই রকম না।
একটা নির্দিষ্ট লভ্যাংশ আছে যেটাকে বলা হয় মুনাফার হার। তো মুনাফার হার দেখার আগে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে এটা আমার হচ্ছে লভ্যাংশ, বা একটা নির্দিষ্ট সময় পর আমি এই 10 টাকা এক্সট্রা পাইছি, এই 10 টাকাকে বলা হয় তখন হচ্ছে এটা মুনাফা। তো আশা করি আপনারা মুনাফা কি সেটা বুঝতে পারছেন। তো এরপরের টপিক হচ্ছে মুনাফার হার। তো মুনাফার হার কি সেটা আমরা দেখে নিব। মুনাফার হার হচ্ছে একটা নির্দিষ্ট টাকা একটা নির্দিষ্ট সময় ধরে রাখার পর যে পরিমাণ লাভ্যাংশ দিবে সেটা হচ্ছে আমার মুনাফার হার। ধরে নিলাম 100 টাকা 1 বছরের জন্য রাখলে আমার লাভ হয় কত টাকা? 10 টাকা। সেক্ষেত্রে এই 10 টাকাই হচ্ছে আমার মুনাফার হার। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি 100 টাকার 1 বছরের মুনাফা। এখন দেখেন, আপনি মুনাফার হার আপনার নির্দিষ্ট হয় না। কখনো কখনো ধরেন আমরা ব্যাংকের কথা চিন্তা করি যে কোনো ব্যাংকে আছে মুনাফার হার বেশি থাকে, কোনো ব্যাংকে মুনাফার হার কম থাকতে পারে। তো 100 টাকা যদি আমি 1 বছরে রাখার পর একটা জায়গায় দেখলাম 10 টাকা পাই আর অন্য একটা জায়গায় দেখলাম 20 টাকা পাওয়া যায়, সেক্ষেত্রে আমার কি যে এই ব্যাংকের ক্ষেত্রে আমার মুনাফার হার কত? 10%। 10% বলতে 100 টাকা 1 বছরের জন্য রাখলে আমার টোটাল টাকা হবে 110 টাকা, অর্থাৎ লাভ্যাংশ হয় 10 টাকা। তো এই ব্যাংকের ক্ষেত্রে আমার লাভ কত হয়? লাভ্যাংশ হচ্ছে 10 টাকা, অর্থাৎ 100 টাকায় 1 বছর রাখলে আমার লাভ হবে 10 টাকা। তাহলে টোটাল হবে কত? 110 টাকা। তাহলে এই ব্যাংকের ক্ষেত্রে আমার মুনাফার হার কত? 10%। অর্থাৎ 100 টাকায় 1 বছর রাখলে আমার লাভ 10 টাকা হচ্ছে। আবার এই ক্ষেত্রে আবার ভিন্ন একটা ব্যাংকে যদি আমরা দেখি, সেক্ষেত্রে হচ্ছে 100 টাকা 1 বছর রাখলে আমার লাভ দিতেছে কত? 20 টাকা। সেক্ষেত্রে আমার মুনাফা হচ্ছে আমার 20 টাকা যদি হয়, সেক্ষেত্রে যদি আমি বলি মুনাফার হার, সেক্ষেত্রে আমি 100 টাকা 1 বছর রাখলে আমার কত পার্সেন্ট মুনাফা হচ্ছে? 20%। অর্থাৎ 100 টাকা 1 বছরের মুনাফা 20 টাকা। এই 20% দ্বারা মুনাফার হার বোঝানো হয়। মুনাফার হার যখনই বলবে তখন পার্সেন্ট আকারে লেখা হয়। তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তবে মুনাফার হার যখনই বলা হবে সেক্ষেত্রে হচ্ছে বার্ষিক মুনাফা। অর্থাৎ আমরা সবসময় দেখে থাকি যে কি 1 বছরের জন্য আমি কত মুনাফা পাচ্ছি। তাহলে মুনাফার হার যখনই বলা হবে, যে পরিমাণ টাকা থাকুক না কেন 1 বছরের জন্য রাখা হয়। তো 100 টাকা যদি 20 টাকা দেয়, সেক্ষেত্রে 1000 টাকা যদি আমি 1 বছর রাখি, সেক্ষেত্রে আমার কত টাকা আসতেছে? 200 টাকা। সেটা হচ্ছে আমার মুনাফার হার হিসাব করে আসতেছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে মুনাফার হার কি, যে কোনো একটা পরিমাণ টাকা যে আমার মূলধন 1 বছরে রাখলে আমার কত টাকা করে মুনাফা দিতেছে। যখনই বলা হবে পার্সেন্টেজ বা 10%, 15% বা 12%, 20% হোক, যে কোনো পার্সেন্টই হোক, আমার এই 20% যখনই বলা হবে তখনই বুঝতে হবে যে আপনারা 100 টাকা যদি আপনি 1 বছরের জন্য ব্যাংকে রাখেন, সেক্ষেত্রে আপনাদের ব্যাংকে 20 টাকা এক্সট্রা দিবে বা লাভ্যাংশ দিবে। সেটাই হচ্ছে আপনার মুনাফার হার। তাহলে আশা করি আপনারা মুনাফার হার কি সেটা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা দেখবো সময়কাল। এখন ধরেন আমি 100 টাকা ব্যাংকে 1 বছরের জন্য না রেখে আমি রাখলাম কত বছরের জন্য? 5 বছরের জন্য। এখন 1 বছরের জন্য আমার দিয়ে 20 টাকা, তাহলে 5 বছরের জন্য আমার কত টাকা দিবে? অবশ্যই 100 টাকা দিবে। যে 100 টাকা 1 বছরের জন্য যদি পাই 20 টাকা, তাহলে মুনাফাটা আমি কত বছরের জন্য রাখছি? 5 বছরের জন্য। তাহলে 5 বছরের জন্য আমি মুনাফাটা কত পাবো? 100 টাকা। সেক্ষেত্রে যে এই যে 5 বছরের জন্য আমার একটা নির্দিষ্ট সময় ধরে আমি ব্যাংকে টাকাটা জমা রাখছি, এই নির্দিষ্ট সময়ের উপর আমি একটা মুনাফা পাচ্ছি। সেজন্য এই যে সময়টা আছে, এই সময়টাকে বলা হয় সময়কাল। অর্থাৎ আপনি কত সময় ধরে ব্যাংকে টাকা জমা রাখছেন বা কোনো জায়গায় টাকা জমা রাখছেন, সেক্ষেত্রে হচ্ছে এই যে সময়টা আছে, এই সময়টাকে বলা হয় মুনাফার সময়কাল। আশা করি আপনারা সময়কাল কি সেটা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা সরল মুনাফা। সরল মুনাফা কি? আপনার যে প্রারম্ভিক টাকা, অর্থাৎ আপনি যে 100 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, এই টাকার উপর প্রতি বছরই আপনাকে টাকা দিবে, ধরেন 10 টাকা করে। সেক্ষেত্রে হচ্ছে আপনি 5 বছর রাখলে আপনার হচ্ছে কত টাকা? 50 টাকা। অর্থাৎ 100 টাকার উপর আপনার টাকা দিতেছে। আপনি যখন চক্রবৃদ্ধি মুনাফা পড়বেন, তখন হচ্ছে কি আপনি 1 বছর পর হচ্ছে আপনার 110 টাকা। তো 110 টাকার উপর পরবর্তীতে আপনার একটা টাকা দিবে। তারপরের বছর কি হবে? 120 টাকা হবে, তখন 120 টাকার উপর আপনার একটা টাকা দিবে। এরপরের বছর কত? 130 টাকা হবে, বা 120 টাকা না হয়ে আরো বেশি হবে, কারণ এটা চক্রবৃদ্ধি। 110 টাকার উপর আপনি মুনাফা পাচ্ছেন 10%। তো আমরা এইটা পড়বো চক্রবৃদ্ধির ক্ষেত্রে, আমরা এটা পড়া লাগবে না, কারণ আমরা এই বেসিক পার্টে আমরা হচ্ছে শুধু সরল মুনাফা পড়বো। তো সরল মুনাফার ক্ষেত্রে আপনি যত টাকাই মুনাফা হোক না কেন, সেটা আর পরবর্তীতে ধরা হবে না। অর্থাৎ 1 বছরের জন্য পাচ্ছেন 10 টাকা, দ্বিতীয় বছর হচ্ছে আপনার মোট টোটাল টাকা হতো 110 টাকা, কিন্তু সরল মুনাফা যখন থাকবে তখন 100 টাকার উপরে আপনি টাকা পাবেন। তাহলে আপনি এই যে 10 টাকা হচ্ছে, এইটা লাভ হচ্ছে আপনার বছর শেষে আপনি পেয়ে যাবেন, সেটা হচ্ছে 10 টাকা। তো পরবর্তী বছর আবার কি 100 টাকার উপর আপনি কত লাভ পাবেন? দ্বিতীয় বছরের ক্ষেত্রে আপনি আবার 10 টাকা, তৃতীয় বছরের ক্ষেত্রেও আপনি আবার 10 টাকা করে পাচ্ছেন। অর্থাৎ আপনার প্রারম্ভিক যে টাকা আছে সেই টাকার উপর আপনার যে মুনাফার হার আছে, সেই হারে আপনাকে টাকা দিয়ে যাচ্ছে।
অর্থাৎ প্রারম্ভিক যে মূলধনটা আছে এই মূলধনটা কখনোই মুনাফার সাথে যোগ হচ্ছে না। অর্থাৎ যখনই আপনি মুনাফার সাথে আপনার প্রারম্ভিক মূলধন যোগ না হবে তখনই হচ্ছে আপনার সরল মুনাফা, অর্থাৎ প্রারম্ভিক টাকার উপরেই আপনি হচ্ছে টাকাটি পেয়ে যাচ্ছেন। তো আশা করি আপনারা সরল মুনাফা কি বুঝতে পারছেন। সেটা হচ্ছে আপনার সরল মুনাফার একটা সংজ্ঞা আছে যে প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় সেটাকে বলা হয় সরল মুনাফা। তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে সরল মুনাফা কি। এখন আমরা মুনাফা নির্ণয়ের আগে প্রথমে কিছু জিনিস জেনে নেব যে কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে। মূলধন বা আসল, মূলধন বা আসল কি? মূলধন বা আসল হচ্ছে যে আপনি প্রথমে কত টাকা জমা রাখছেন, যে আপনার প্রথমে জমা রাখছিলেন 110 টাকা, এটা হচ্ছে আপনার মূলধন, আর প্লাস হচ্ছে আপনার আরো 10 টাকা 1 বছর পর, তাহলে এটা কখনোই আপনার মূলধন হচ্ছে না, এটা হচ্ছে আপনার লাভ্যাংশ। তাহলে লাভ্যাংশ ছাড়া যে অংশটুকু আপনি জমা রাখবেন সেটাই হচ্ছে আপনার মূলধন। তাহলে মূলধন বা আসল যেটা, এটা আশা করি বুঝতে পারছেন। এখন মূলধন বা আসলকে আপনি কি দ্বারা প্রকাশ করা সেটা হচ্ছে মূল বিষয়, কারণ আমরা যখন ম্যাথ করব তখন হচ্ছে প্রকাশ যে চিহ্ন দ্বারা প্রকাশ করে সেটা আমরা ব্যবহার করব। তাহলে মূলধন বা আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে মুনাফার হার। মুনাফার হার আশা করি আপনারা বুঝতে পারছেন। তো মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। এটা অবশ্য পার্সেন্টেজ আকারে দেয়া থাকে যে আর এত পার্সেন্ট এত পার্সেন্ট, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা এত টাকা, এরকম বোঝানো হয়। তাহলে মুনাফার হার শেষ। আমরা সময়কাল দেখছিলাম, তো সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করা হয়? ম্যাথের ক্ষেত্রে সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তারপরে কি হচ্ছে মুনাফা আছে, যে মূলধনের পর মুনাফা যেটুকু লাভ্যাংশ হয়, মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়, যেটা ইন্টারেস্ট বলা হয় বা প্রফিট। তারপর হচ্ছে কি মুনাফা আসল। সমৃদ্ধি মূল, অর্থাৎ মূলধনের সাথে যে এক্সট্রা লাভ্যাংশ হচ্ছে এই মূলকে বলা হয় সমৃদ্ধি মূল। সমৃদ্ধি মূল মূলধন বা মুনাফা আসল। মুনাফা আসল। তো সমৃদ্ধি মূল বা মুনাফা আসল যেটা থাকবে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। এ বলতে টোটাল অ্যামাউন্ট। তাহলে আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন, সমৃদ্ধি মূল, মুনাফা আসল। এখন দেখেন মুনাফা আসল বলতে কি বোঝানো হচ্ছে? আসলের সাথে আমার যে লাভ্যাংশ, তাহলে এর দ্বারা আমরা প্রকাশ করতে পারি আসল কত? আসল হচ্ছে আমার পি, যে মুনাফা আসলকে আমরা পি পি প্লাস হচ্ছে আমার মুনাফা কত? আই। তাহলে একে আমরা লিখতে পারি মুনাফা যোগ আসল, অর্থাৎ পি এ ইকুয়ালস টু পি প্লাস আই। এটা হচ্ছে আমার মুনাফা আসল পেয়ে গেলাম। তাহলে এটাকে এইরকম লিখতে পারি যে মুনাফা আসল ইকুয়ালস টু আসল বা মূলধন প্লাস মুনাফা, এইরকম লিখতে পারি। তাহলে আশা করি আপনারা এই যে জিনিসগুলো লিখছি, যে চিহ্নগুলো লিখছি, কোনটা দ্বারা কি প্রকাশ করা হয় সেটা অবশ্যই আপনারা যদি জেনে থাকেন তাহলে হচ্ছে ম্যাথ করতে আমাদের সুবিধা হবে। তো এরপরে হচ্ছে আমরা মুনাফা নির্ণয় করব। তো আশা করি এতটুকু পর্যন্ত আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। এখন হচ্ছে আমরা মুনাফা নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রটি আমরা প্রথমে দেখে নিব। মুনাফা নির্ণয়ের যে সূত্র আছে এটাকে বলা হয় মুনাফা নির্ণয়, যেটা এটাকে ধরেন আমরা লিখলাম আসল ইনটু কত পার্সেন্ট হারে আপনার মুনাফা দেয়, সেজন্য আমরা লিখব মুনাফার হার, মুনাফার হার ইনটু আপনি কত বছর ধরে জমা রেখেছেন সেটা সময়। তাহলে এই যে পাইছি আসল ইনটু মুনাফার হার ইনটু সময়, এটাকে বলা হয় মুনাফা। তাহলে আমরা যখন প্রশ্নে আসবে মুনাফা নির্ণয় করো, মুনাফা ইকুয়ালস আমরা লিখতে পারি সূত্র যে আসল ইনটু মুনাফার হার ইনটু সময়। আশা করি আপনারা মুনাফা নির্ণয় করতে পারবেন। এখন দেখেন এই যে লিখছি আসল ইনটু মুনাফার হার ইনটু সময়, তো মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? মুনাফাকে প্রকাশ করা হয় আই দ্বারা। সেক্ষেত্রে আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু আসলকে প্রকাশ করা হয় পি দ্বারা। আচ্ছা, পি। এরপরে হচ্ছে মুনাফার হারকে প্রকাশ করা হয় আর দ্বারা, তারপর সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা। তাহলে আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু পি আর এন। যখনই আপনার প্রশ্নে বলা থাকবে যে আসল এত বছর, আসল এত টাকা, মুনাফার হার এত পার্সেন্ট এবং হচ্ছে সময় এন, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন যে পি ইন্টু আর ইন্টু এন দিয়ে দিবেন, আপনার অঙ্কটি চলে আসবে মুনাফা। এখন যদি বলা হয় যে মুনাফা আসল নির্ণয় করো, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? মুনাফা আসল ইকুয়ালস টু কি? আসল প্লাস মুনাফা। আচ্ছা, আশা করি মুনাফা নির্ণয় আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা শেষ। এখন যদি বলা হয় মুনাফা আসল নির্ণয় করো, তাহলে কি আসল প্লাস হচ্ছে মুনাফা। তাহলে আমরা লিখি মুনাফা আসল ইকুয়ালস টু
আসল প্লাস মুনাফা। এখন দেখেন আসলকে আমরা কি প্রকাশ করতে পারি পি দ্বারা, প্লাস মুনাফাকে লিখতে পারি কি পি আই। আচ্ছা, মুনাফাকে আমরা প্রথমে আই দ্বারা লিখি, মুনাফাকে লিখলাম আই। এখন দেখেন পি প্লাস আই কিছু লেখা যায় কি পি আর এন, পি আর এন এন। এখন দেখেন এই জায়গা থেকে আমার কি কমন যায়, পি কমন যায়, সেক্ষেত্রে আমরা লিখলাম পি কমন 1 প্লাস আর ইন্টু এন। এটা হচ্ছে আপনার মুনাফা আসল। তাহলে আপনারা যদি প্রশ্নে বলা থাকে যে আসল দেয়া আছে, সময় মুনাফার হার দেয়া আছে, সময় দেয়া আছে, সেক্ষেত্রে আপনি মুনাফার আসল নির্ণয় করেন, সেক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করে দিব, আমরা মুনাফার আসল পেয়ে যাব। তাহলে আশা করি আপনারা মুনাফা নির্ণয় এই অংশটুকু আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমরা এখন উদাহরণ দেখব। তো উদাহরণ দেখার আগে আমি একটুকু বলবো যে আপনারা যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে উদাহরণ এইগুলো হচ্ছে সব এই টপিকের ভিতরে আছে। তো উদাহরণ 3 আমি দেখলাম যে মুনাফা আসল কত হবে, মুনাফা কত হবে। উদাহরণ 4 সবগুলো হচ্ছে আপনার এই টপিকের ভিতরে, অর্থাৎ বেসিক পার্টের ভিতরে। তো আপনারা আশা করি উদাহরণগুলো নিজের চেষ্টা করবেন। নিজে চেষ্টা করুন। এরপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমি লাইভ ক্লাসের মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর উদাহরণ কিছু যদি আপনাদের তাও সমস্যা থাকে, আপনারা অনুশীলনী যখন আমি সলভ করে দিব, তো অনুশীলনীর সাথে কিছু মিল আছে, তাহলে অনুশীলনী সলভ করার পর আপনারা নিজে থেকে উদাহরণগুলো সলভ করতে পারবেন খুব ইজিলি। তাহলে আশা করি আপনারা এই বেসিক পার্টের সমস্যা হওয়ার কথা না, আপনারা বেসিক পার্টগুলো ভালোভাবে ক্লিয়ার করে রাখবেন, সেক্ষেত্রে হচ্ছে অনুশীলনী ম্যাথগুলো সহজেই সলভ করতে পারবেন। তাহলে যারা এখনো বেসিক পার্ট দেখেননি তারা বেসিক পার্ট দেখে এই চ্যাপ্টারটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন, কারণ বেসিক পার্ট যদি কমপ্লিট থাকে তাহলে আপনারা অনুশীলনী যে ম্যাথগুলো আমরা সলভ করব, তখন যে সূত্রগুলো ইউজ করব আপনারা বুঝতে পারবেন যে সূত্রগুলো কোন জায়গা থেকে আসছে আর কেন আমরা ইউজ করতেছি। তাহলে বেসিক পার্টের পরে আমরা শুরু করলাম অনুশীলনীর প্রশ্ন সমাধান। তাহলে প্রথমে প্রশ্ন 1 নাম্বারটি দেখে নিই। তো আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নেই। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখেন আমরা খুচরা বিক্রয় মূল্য পেয়ে গেছি, যে দেয়া আছে যে খুচরা বিক্রয় মূল্য 576 টাকা। তাহলে খুচরা বিক্রয় মূল্য যদি 576 টাকা হয় তাহলে আমরা খুচরা বিক্রয়কারী যে সে কত টাকায় পণ্যটি ক্রয় করেছিল সেটা আমরা জানতে পারবো, কারণ 20% লাভ হয়েছিল। তার মানে আমরা যদি 100 টাকায় পণ্যটি কিনতো, খুচরা বিক্রয় করছে যে খুচরা, সে যদি 100 টাকায় পণ্যটা কেনা পড়তো তাহলে হচ্ছে 120 টাকায় বিক্রয় করছে, অর্থাৎ তার 20% লাভ হয়েছে। তাহলে এখানে দেখেন আমার 576 টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমরা কি করতে হবে, প্রথমে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য কিভাবে বের করতে হয় সেটা আমরা সপ্তম শ্রেণীতে বিক্রয় মূল্য বের করতে হয় কিভাবে সেটা জেনেছি। তো আমরা প্রথমে শুরু করি যে কিভাবে খুচরা ক্রয় মূল্য বের করতে হবে সেটা আমরা প্রথমে বের করে নিব। তো এখানে কি বলা হয়েছে যে 20% লাভ, সেক্ষেত্রে আমরা 20% লাভের ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য কত সেটা আমরা দেখে নিব। তাহলে আমরা লিখতে পারি যে 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা, 120 টাকা। এই লাইনটা আমরা প্রথমে লিখে নিব। যেহেতু আমরা ক্রয় মূল্য 100 টাকা ধরে নিছি, তাই 20% লাভ বলতে 100 টাকায় 20 টাকা লাভ হচ্ছে। তাহলে আমরা 20% লাভে যে বিক্রয় মূল্যটা পাইছি সেটা হচ্ছে আমার ক্রয় মূল্যের সাথে লাভ হয়েছে কত, 20%, অর্থাৎ 100 টাকা 20 টাকা লাভ, আমরা 20 টাকা যোগ করে দিলাম, তো পাইছি কত কি বিক্রয় মূল্য 120 টাকা। এখন আমরা লিখতে পারি কি, যখন বিক্রয় মূল্য 120 টাকা তখন আমাদের ক্রয় মূল্য ছিল কত, 100 টাকা। তখন এরপরে কি 1 টাকা হলে কত আর 576 টাকা হলে কত। তাহলে এই ঐকিক নিয়মটা আমরা করে নিই যে 120 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য 100 টাকা। তো এই লাইনটা আমরা এই লাইনের মানে এই লাইন থেকেই আমরা লিখছি, যেহেতু আমরা বলছি বিক্রয় মূল্য 120 টাকা, যেখানে ক্রয় মূল্য 100 টাকা ছিল, ঠিক সেমটাই লিখছি যে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। আর দ্রব্যটির বিক্রয় মূল্য কত, 576 টাকা। তাহলে 576 টাকার ক্ষেত্রে আমার ক্রয় মূল্য কত ছিল সেটা আমরা বের করতে হবে। সুতরাং বিক্রয় মূল্য যদি 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, 100 ভাগের 120 টাকা। সুতরাং বিক্রয় মূল্য কত দিয়েছে, 576 টাকা। তাহলে আমরা 576 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 ইন্টু, এখন যদি আমরা ভাগ করব, ভাগ করে আমাদের আনসারটি চলে আসবে। তো আমরা যে আনসারটি পাবো সেটা হবে যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমরা প্রথমে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা আমরা প্রথমে বের করব। তাহলে আমরা যেটা পাইছি যে ক্রয় মূল্য কত টাকা, এখানে ভাগ করলে হচ্ছে আসে 480 টাকা। তাহলে যদি আমার 576 টাকায় বিক্রয় করা হয় তাহলে সেই পণ্যটি কিনা হয়েছিল 480 টাকা।
এখন দেখেন এই যে 480 টাকা কিনা হয়েছে, এই খুচরা বিক্রেতা কার কাছ থেকে কিনছিল? তাহলে এই 480 টাকায় কিনেছিল পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে এই যে এটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হলেও এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমি প্রথমে প্রশ্নটা মুছে নেই। তাহলে এই যে জিনিসটা আমরা একটু আগে বললাম যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, কারণ পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে 20% লাভে বিক্রয় করছে, তারপর হচ্ছে খুচরা বিক্রেতা আরো 20% লাভে বিক্রয় করছিল, তার মানে বিক্রয় হয়েছিল দুইটা। তো প্রথম বিক্রয়টা হয়েছিল কার কাছ থেকে? খুচরা বিক্রেতার বিক্রয়। আর প্রথম বিক্রয় যেটা হচ্ছে এই 480 টাকা, এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হলেও বিক্রি করেছিল পাইকারি বিক্রেতা। তাহলে আমরা লিখতে পারি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ইকুয়ালস টু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমরা এই লাইন থেকে এই লাইন পাইছি যে কি খুচরা পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য ইকুয়ালস টু খুচরা বিক্রেতা ক্রয় মূল্য ইকুয়ালস টু 480 টাকা। আবার দেখেন যে পাইকারি বিক্রেতা কত পার্সেন্ট লাভ করছিল? 20% লাভ করছিল। তাহলে পাইকারি বিক্রেতাকে আমরা 20% লাভে আমরা কি বের করতে হবে? ক্রয় মূল্য। তাহলে আগের মতোই মনে করব যে কি মনে করি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। তারপর সেম এই নিয়মে আমরা বের করে নিব। তাহলে লিখে নেই যে মনে করি, তো সেক্ষেত্রে আবার আগের মতোই ক্রয় মূল্য 100 টাকা। আবার যেহেতু বলা হয়েছিল পাইকারি বিক্রেতাও 20% লাভ করে, সেজন্য 20% লাভে বিক্রয় মূল্য বের করছি 120 টাকা। এখন আমরা কি করব যে আগের মতোই লিখবো যে বিক্রয় মূল্য, আমরা যেহেতু বলছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে কত, আর বিক্রয় মূল্য 480 টাকা হলে কত। তাহলে আমরা এই লাইনগুলো মুছে দিতেছি। তাহলে আমরা নিচের লাইনগুলো মুছে দিতেছি কারণ জায়গা একটু কম আছে, সেজন্য আমরা মুছে দিয়ে আমরা লিখলাম। তো লাইনগুলো হচ্ছে মানে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় সেক্ষেত্রে ক্রয় মূল্য 100। সুতরাং বিক্রয় মূল্য আমার কত? যেহেতু আমার পাইকারি বিক্রেতার ক্ষেত্রে আমরা বের করতেছি, সেজন্য পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য 480 টাকা, সেজন্য আমরা লিখলাম 480 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 × 480 120 টাকা। এটা বের করছি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, আর আমাদের চাইছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে, আমরা বের করে নিলাম। এখন দেখেন এটা যদি ভাগ করি হচ্ছে এটা 5 আর এটা হচ্ছে 6 80 মানে হচ্ছে 400 টাকা। অর্থাৎ পাইকারি বিক্রেতা সেই পণ্যটি 400 টাকায় ক্রয় করেছিল, 400 টাকা মূল্যে ক্রয় করেছিল। তাহলে আমরা পেয়ে গেলাম যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? 400 টাকা। এটাই হবে আমাদের নির্ণয়ের উত্তর। তাহলে আশা করি আপনারা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, বা এখন যদি বলা হতো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, সেক্ষেত্রে আমরা এই লাইন পর্যন্ত লিখে চলে আসতাম। যেহেতু বলা হয়েছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে, সেজন্য আবার দুইটা স্টেপ ফলো করে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটি বের করছি। তাহলে আশা করি আপনারা 1 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা 2 নম্বর প্রশ্নটি দেখে নিব। এখানে প্রশ্নে বলা হয়েছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? তো এখানে ক্ষেত্রে দেখেন আমার 5% ক্ষতি হওয়ায় আমার বিক্রয় মূল্যটা পাইছি, কিন্তু অর্থাৎ বিক্রয় মূল্য টাকায় হচ্ছে আমি ক্ষতিটা পাইছি, কিন্তু আমি জানি না ক্রয় মূল্য কত। তো আমরা প্রথমে যেহেতু আমরা লাভ করতে হবে, সেজন্য লাভ করার আগে আমরা প্রথমে ক্রয় মূল্যটি জেনে নিতে হবে, কারণ আমরা ক্রয় মূল্য না জানলে আমরা কখনোই লাভ বা ক্ষতি হিসাব করতে পারবো না। তাই আমরা প্রথমে কি করব? ক্রয় মূল্যটা বের করে নিব। তো 5% ক্ষতিতে, যদি 5% ক্ষতিতে বিক্রয় করা হয় তাহলে আমার প্রথমে ক্রয় মূল্য ধরে নিব 100 টাকা। 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কত? 100 - 5। তাহলে আমরা প্রথমে লিখে নেই ক্রয় মূল্য 100 টাকা। তো এক্ষেত্রে আমরা প্রথমে যেহেতু 5% ক্ষতি এবং পার্সেন্টেজ আকারে আসছে, সেজন্য আমরা ধরে নিব ক্রয় মূল্য 100 টাকা। 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। এখন দেখেন আমার বিক্রয় মূল্য দেওয়া আছে, আমার ক্রয় মূল্য জানি না, সেজন্য ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা লিখব কি বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে কত, আর 2375 টাকা হলে কত। তো আমরা লিখে নিলাম বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, কারণ ক্রয় মূল্য বের করতে হবে, তাই ডান দিকে লিখতেছি আমরা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, সুতরাং বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য আমার কত আছে এখানে 2375। তাহলে 2375 টাকা হলে ক্রয় মূল্য টাকা। তো এখন আমরা যদি ভাগ করি, তাই ভাগ করার পর হচ্ছে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 2500, ক্যালকুলেটরে ভাগ করে নেবেন। তাহলে হচ্ছে 2500 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য। অর্থাৎ উনি 2500 টাকার একটা জিনিস যদি 2375 টাকা বিক্রি করেন, তখন হচ্ছে 5% ক্ষতি হচ্ছে। অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে এই ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য কত? 2500 টাকা। এখন বলা হয়েছে ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে। তাহলে আবার আগের মতো
ক্রয় মূল্য 100 টাকা হলে 6% লাভের বিক্রয় মূল্য কত? 106 টাকা। তাহলে আমরা আগের মতো লিখে নেই, আর এগুলো হচ্ছে মুছে ফেলবো। আমরা লাইনগুলো মুছে নিলাম, আর এটা লিখলাম আবার সেম, যেহেতু বলা হয়েছে যে 6% লাভ, সেক্ষেত্রে আবার মনে করি ক্রয় মূল্য 100 টাকা। তো 6% লাভের বিক্রয় মূল্য কত হবে? 6% লাভের বিক্রয় মূল্য হবে 100 প্লাস 6 সমান হচ্ছে 106 টাকা। আমরা পেয়ে গেলাম 6%, সরি এখানে 6% ক্ষতি না, 6% যেহেতু লাভ বলা হয়েছে সেজন্য 6% লাভে বিক্রয় মূল্য। দেখেন আমরা 6% লাভে বিক্রয় মূল্য কত? 106 টাকা। এখন যেহেতু বলা হয়েছে আমার বিক্রয় মূল্য বের করতে হবে যে কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে, সেজন্য আমরা বিক্রয় মূল্যটা কি ডান দিকে লিখে রাখবো। তাহলে দেখেন এই 106 টাকা যখন বিক্রয় মূল্য হয় তখন ক্রয় মূল্য কত হয়েছিল? 100 টাকা। তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে, এই লাইনগুলো মুছে দিলাম। বিক্রয় মূল্য 106 টাকা। যেহেতু আমার বিক্রয় মূল্য বের করতে হবে তাই বিক্রয় মূল্য ডান দিকে। তো ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 106 ভাগ 100 টাকা। আর আমরা ক্রয় মূল্য কত টাকা পাইছিলাম? ক্রয় মূল্য পাইছিলাম 2500 টাকা। সেক্ষেত্রে আমরা 2500 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে আমরা কি করলাম? 106 এর সাথে 2500 গুণ করলাম, তখন হচ্ছে ভাগ করলে আমার আসতেছে 2650 টাকা। 2650 টাকা। অর্থাৎ এই যে ক্রয় মূল্য যখন আমার 2500 টাকা ছিল তখন আমার বিক্রয় করলে হচ্ছে আমি 2650 টাকা পাচ্ছি, যখন 6% লাভ হচ্ছে। অর্থাৎ আমি 2650 টাকায় যদি আমি পণ্যটি বিক্রয় করি তখন হচ্ছে আমি 6% লাভ করতে পারবো। তাহলে আমার উত্তরটি কত হবে? 2650 টাকা। সেজন্য আমরা এটাই আনসার দিয়ে দিব। আশা করি আপনারা 2 নম্বর প্রশ্নটির উত্তর বুঝতে পারছেন। এখন আমরা 3 নম্বর প্রশ্নটি দেখে নিব। তো প্রথম প্রশ্নটা দেখে নিব। যে প্রশ্ন বলা হয়েছে 30 টাকায় 10টি ধরে এবং 15টি ধরে সমান সংখ্যক কলা ক্রয় করা হলো। অর্থাৎ 30 টাকায় যদি আমি 10টি ধরে যদি আমি 100টা কলা বিক্রয় করি বা ক্রয় করি, ঠিক 15টি ধরে ঠিক সেম 100টি কলাই আমরা বিক্রয় করব বা ক্রয় করব। তো আমরা বলা হয়েছে যেখানে কলা ক্রয় করা হয়েছে তার মানে 10টি ধরে যত সংখ্যক, ধরেন 10টি ধরে আমি ক সংখ্যক কলা ক্রয় করছি, তাহলে 15টি ধরে ঠিক সেম ক সংখ্যক কলা ক্রয় করতে হবে। তো ক্রয় করার পর কি করা হয়েছে? যে 30 টাকা ধরে 112টি ধরে বিক্রয় করা হয়েছে। তাহলে 12টি ধরে কত সংখ্যক কলা বিক্রয় করা হয়েছে? যতগুলো আমরা ক্রয় করছি ঠিক ততগুলো কলা 12টি ধরে বিক্রয় করা হয়েছে। শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমরা প্রথমে ধরে নিব যে 10টি ধরে ক সংখ্যক কলা কিনা হলে 15টি ধরে ঠিক সেম ক সংখ্যক কলা কিনা হয়েছে। তাহলে আমরা লিখে নিই যে মনে করি 10টি ধরে কিনা হয়েছে ক সংখ্যক কলা। তাহলে 15টি ধরে সমান সংখ্যক কলা, অর্থাৎ 15টি ধরে ক্রয় করা হয়েছিল, 15টি ধরে ক্রয় করা হয়েছে ক সংখ্যক কলা। তাহলে আমার টোটাল ক্রয় করা হয়েছিল কত? 2 ক সংখ্যক কলা। তাহলে মোট ক্রয় করা হয়েছে, সুতরাং মোট ক্রয় 2 ক সংখ্যক কলা। কিসের জন্য? দেখেন আমার টোটাল কতটি কলা কিনছি, ধরেন আমি এই ক মানে 100টি লিখলাম আর এই ক 100টি, তাহলে টোটাল হচ্ছে 200টি। তাহলে 2 ক লিখলাম, তার মানে 200টি কলা বোঝানো হচ্ছে। তাহলে মোট ক্রয় করেছি আমরা 2 ক কলা। এখন দেখেন আমার এইটার ক্ষেত্রে যে কি বের করতে হবে, যেহেতু বলা হয়েছে শতকরা কত লাভ বা ক্ষতি, তার মানে হচ্ছে আমরা কি করতে হবে? কত টাকায় ক্রয় করা হয়েছিল সেটা আমরা দেখতে হবে। তাহলে আমরা টোটাল এই ক্রয় মানে এইটার ক্ষেত্রে আমার কত টাকা ক্রয় করা হয়েছে আর এইটার ক্ষেত্রে কত টাকা ক্রয় করা হয়েছে সেটা আমরা দেখতে হবে। তাহলে আমরা লিখে নিই যে 10টি ধরে যদি ক্রয় করি 30টা কলা, সুতরাং ক সংখ্যক কলা কিনতে কত টাকা লাগছে সেটা আমরা বের করে নিব। তাহলে 10টি ধরে ক্রয় মূল্য, 10টি ধরে ক্রয় মূল্য কত ছিল? 30 টাকা। এখন কত টাকা কলা কিনছি? ক সংখ্যক কলা, সুতরাং একটি ধরে ক্রয় মূল্য 30 ভাগ 10 টাকা। সুতরাং কতটি কলা কিনছি? 10টি ধরে আমরা ক সংখ্যক কলা কিনছি, তাহলে ক সংখ্যক কলার ক্রয় মূল্য কত? কটি ধরে কলা ক্রয় করা হয়েছিল কত? 30 ইন্টু ক ভাগ 10 টাকা। অর্থাৎ আমরা এটা ভাগ করলে কত পাই? 3 ক টাকা। অর্থাৎ আমরা পাইছি কত? এই ক সংখ্যক কলা কিনতে আমার ক্রয় মূল্য কত হয়েছিল? 3 ক টাকা। তাহলে আমরা 10টির ক্রয় মূল্য পাইছি। এখন কি করতে হবে? বাকি 15টির ক্রয় মূল্য বের করতে হবে। ঠিক সেম
15টির ক্রয় মূল্য কত? 15টির ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটির কত? একটির ক্রয় মূল্য 30 ভাগ 15 টাকা। সুতরাং আমরা ক সংখ্যক কলা কিনছি, সুতরাং কটির ক্রয় মূল্য হবে কত? 30 ইন্টু ক ভাগ 15 টাকা সমান হচ্ছে 2 ক টাকা। তাহলে দেখেন টোটাল ক্রয় মূল্য কত আমরা পেয়ে গেছি। টোটাল ক্রয় মূল্য হচ্ছে একটা ক্ষেত্রে 3 ক আর একটা ক্ষেত্রে 2 ক। তাহলে এই দুইটা যোগ করতে হবে। তাহলে আমরা কি করব, উপরের লাইনগুলো আমরা মুছে দিয়ে আমরা লিখব টোটাল ক্রয় মূল্য বা মোট ক্রয় মূল্য। সুতরাং মোট ক্রয় মূল্য 3 ক যোগ 2 ক টাকা সমান হচ্ছে 5 ক টাকা। আমরা পেয়ে গেছি টোটাল ক্রয় মূল্য। এখন আমরা কত টাকায় বিক্রয় করছি সেটা বের করতে হবে, অর্থাৎ বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা বিক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা দেখবো যে কি বলা হয়েছে, যে বলা হয়েছে 12টি ধরে বিক্রয় করা হয়েছে আবার 30 টাকায়। তাহলে আমার মোট কতটি কলা ক্রয় করা হয়েছিল? 2 ক কলা। তাহলে আমরা 2 ক কলা বিক্রয় করতে আমার কত টাকা লাগবে সেটা আমরা দেখবো, বা কত টাকা পাইছি সেটা দেখবো। আবার 12টির বিক্রয় মূল্য কত ছিল? 12টির বিক্রয় মূল্য 30 টাকা। যেহেতু 30 টাকা ধরে বিক্রয় করা হয়েছে 12টি, তাহলে আমরা 12টি ক্রয় মূল্য বিক্রয় মূল্য পাইছি কত? 30 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য 30 ভাগ 12 টাকা। আর আমরা কতটি কলা কিনছিলাম? প্রথমে ক সংখ্যক কলা কিনছি 10টি ধরে, আর পরে আবার ক সংখ্যক কিনছি 15টি ধরে। তাহলে আমার টোটাল ক্রয় করা হয়েছিল ক সংখ্যক প্লাস ক সংখ্যক, অর্থাৎ 2 ক সংখ্যক কলা। সুতরাং 2 ক সংখ্যক কলার বিক্রয় মূল্য 30 ইন্টু 2 ক ভাগ 12 টাকা। তাহলে আমরা 2 ক সংখ্যক কলার আমরা বিক্রয় মূল্যটা বের করতে হবে। এখন যেহেতু আমরা বলা হয়েছে লাভ বা ক্ষতি কত হয়েছে, তাহলে দেখেন এটা ভাগ যদি করি তাহলে হচ্ছে 2 6, এটা ভাগ করলে 5 সমান হচ্ছে 5 ক টাকা। 5 ক টাকা। তাহলে দেখেন এখানে হচ্ছে আমার ক্রয় মূল্য হচ্ছে 5 ক টাকা, বিক্রয় মূল্য 5 ক টাকা। তাহলে আমার কোনো লাভ বা ক্ষতি হবে না, কারণ বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে লাভ, আর বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে কম হয় তাহলে ক্ষতি। কিন্তু দেখেন এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান, তাহলে আমরা লিখতে পারি যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুইটাই সমান পেয়ে গেছি, তাই হচ্ছে আমাদের লাভ বা ক্ষতি কিছু হবে না। কারণ লাভ যদি হয় তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, সেক্ষেত্রে দেখেন ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হচ্ছে 0, তার মানে হচ্ছে আমরা লাভ বা ক্ষতি কিছুই নেই। সুতরাং আমরা এই প্রশ্নের উত্তর যখন বলা হবে লাভ বা কত হয়েছে, আমরা লিখবো লাভ বা ক্ষতি কিছুই হয়নি। তাহলে আশা করি আপনারা 3 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন আমরা 4 নম্বর প্রশ্নটি দেখে নিব। তো এই প্রশ্নে বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? তো এই প্রশ্নটি সহজেই আমরা করতে পারবো, কারণ আমরা একটা সূত্র দিয়েছি I is equal to PNR। তো I হচ্ছে মুনাফা যেটা বলা হয়। তো আমরা প্রথমে মুনাফার হারটা R equals মুনাফার হার, যেটা মুনাফার হারটা লিখে নেই, যে দেয়া আছে কি কি দেয়া আছে। মুনাফার হার আমরা বলছিলাম মুনাফার হার সবসময় পার্সেন্টেজ আকারে দেয়া থাকে, যেহেতু শতকরা বলা হয়েছে তার মানে পার্সেন্টেজ দেওয়া হয়েছে অলরেডি। তার মুনাফার হার R equals to কত? 10.50%, অর্থাৎ এত টাকা। তো এই পার্সেন্টটাকে আমরা কি করব, পার্সেন্টটাকে ভগ্নাংশ আকারে নিয়ে নিব। 10.50 ভাগ 100, পার্সেন্টের বদলে আমরা ভাগ 100 দিয়ে দিলাম। এটা মুনাফার হার শেষ। এখন হচ্ছে আসল কত? আসল বা পি, আসল যেটা আমরা বেসিক পার্টে দেখেছি, আসল পি ইকুয়ালস টু 2000 টাকা, কারণ 2000 টাকার উপর আমাদের মুনাফা বের করতে হবে। আর সময় n ইকুয়ালস টু n ইজ ইকুয়াল টু কত বছর? 5 বছর। তো 5 বছরে আমাদের মুনাফা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আশা করি আমরা সূত্রটা জানি। এখন আমরা জানি মুনাফা I ইকুয়ালস টু কি? PNR। সুতরাং আমরা লিখে নিব, সুতরাং মুনাফা I ইকুয়ালস টু PNR। এখন দেখেন আমরা এখানে P জানি, N জানি এবং R জানি, সবগুলো জানি। সুতরাং আমরা বসাই দিব, আমাদের আনসারটি চলে আসবে 2000, n হচ্ছে 5 বছর, আর মুনাফার হার হচ্ছে 10.50 ভাগ হচ্ছে 100। তো আমরা যদি ভাগ করি, দেখেন এটা ভাগ করলে হচ্ছে আমার 20 থাকে, তারপরে আর কোনটা ভাগ নাই, সুতরাং আমরা সরাসরি লিখতে পারি। এখন দেখেন 20 ইন্টু 5 ইন্টু 10.5, 10.50, সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন এটা
যোগ বিয়োগ গুণ ভাগ করবো তখন আমরা পেয়ে যাবে 1050 টাকা। কারণ এখন আবার দেখেন এই যে দশমিক আছে, দশমিকটা যদি তুলে নেই সেক্ষেত্রে আমরা হচ্ছে 5×20=100 ইন্টু 10.10 দশমিকটা তুলে নিব 5 শূন্য, আর দশমিক তোলার জন্য নিচে 100। তো এটা ভাগ করলে হচ্ছে 1050 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম কত টাকা? মুনাফা 1050 টাকা। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আশা করি আপনারা আনসারটি বের করতে পারবেন, যে মুনাফা কিভাবে বের করতে হবে সেটা বুঝতে পারছেন। তো আজকে হচ্ছে 4 পর্যন্ত শেষ। এখন হচ্ছে আমরা 5 নম্বর প্রশ্নটি দেখে নিব। এই প্রশ্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে বার্ষিক মুনাফা অর্থাৎ মুনাফার হার। বার্ষিক মুনাফা বলতে মুনাফার হার বোঝানো হচ্ছে যে শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। তো দেখেন আমার মুনাফার হার কত কমছে, মুনাফার হার কমছে 2%। দেখেন 10 টাকা থেকে কমে 8 টাকা, তাহলে আমরা প্রথমে লিখতে পারি মুনাফার হার কমে কত পার্সেন্ট? 2%। তাহলে মুনাফার হার কমে, আচ্ছা এটা হচ্ছে আমরা লিখে নিব মুনাফার হার কমে, কারণ আমরা কত মুনাফা কম মুনাফা হবে সেটা আমরা বের করতে হবে। তাহলে মুনাফার হার কত কমে সেই অনুপাতে আমরা মুনাফাটা কম পাবো। তাহলে আমরা লিখতে পারি মুনাফার হার কমে কত পার্সেন্ট? 10 - 8 = 2%। অর্থাৎ 2% হচ্ছে মুনাফার হার কমে, সেটাকে আমরা কি ধরলাম? আর হিসেবে ধরলাম। আচ্ছা, আর আমরা পেয়ে গেছি 2%। এখন হচ্ছে আমার আসল কত? 3000 টাকা। আসল হচ্ছে P = 3000 টাকা। আর সময় হচ্ছে কত বছর? N = 3 বছর। তাহলে দেখেন আমরা 3000 টাকা 3 বছর। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মুনাফার হার আমাদের যে পার্সেন্ট কমে সেই অনুপাতে আমার মুনাফাটা কমবে। তাহলে মুনাফা কমে কত পার্সেন্ট? মুনাফা কমে পার্সেন্ট বলতেছি, সুতরাং মুনাফা কমবে কত? এই মুনাফার হারের অনুপাতে। তাহলে আমরা লিখতে পারি মুনাফা কমে I = PNR। এখন আমরা যদি আর এইটা হিসাব করি তাহলে আমরা পাবো যে প্রথম ক্ষেত্রে কি পরিমাণ মুনাফা হবে, আর 8 টাকা হিসেবে করলে দ্বিতীয় ক্ষেত্রে কি পরিমাণ মুনাফা হবে। সেক্ষেত্রে 10 টাকার মুনাফা থেকে 8 টাকার মুনাফা বাদ দিলে আমরা পাবো যে মুনাফা কত কমে। কিন্তু আমরা এরকম করবো না, আমরা সরাসরি লিখে দিলাম মুনাফা কমে কত? I = PNR। তো এই যে আর আমরা ইউজ করবো, এই আরটা কত? যে মুনাফার হার কমের ক্ষেত্রে যেটা ইউজ করা হয়েছে সেটা, সেক্ষেত্রে আমরা এই কমেরটা ইউজ করবো। তো I হচ্ছে 3000, P হচ্ছে 3000, N হচ্ছে আমার 3 বছর, আর R হচ্ছে 2%, অর্থাৎ 2/100 টাকা। তাহলে আমরা এই যে মুনাফাটা পাবো সেই মুনাফাটা কম পাবো আমরা, যে 3000 টাকা 3 বছরে। এখন যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে হচ্ছে দেখেন 30, তা 3 × 90, তারপর হচ্ছে 180 টাকা, অর্থাৎ 180 টাকা আমরা কম পাবো। তাহলে আশা করি আপনারা মুনাফা, এই যে 2% শতকরা মুনাফার হার কমে গেলেও কি হবে, যে আপনারা মুনাফা কত কমে সেটা বের করতে পারতেছেন। তাহলে এই যে আনসারটি হচ্ছে মুনাফা কম পাবো কত? 180 টাকা। এটাই হবে আমাদের উত্তর। আশা করি আপনারা 5 নাম্বার ম্যাথটি বুঝতে পারছেন। এখন আমরা 6 নাম্বার ম্যাথটি দেখে নিব। তো এই প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে বার্ষিক মুনাফার হার কত শতকরা, বা বার্ষিক শতকরা মুনাফা কত হলে, অর্থাৎ মুনাফার হার বের করতে বলা হয়েছে। কত হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। তো এখানে দেখেন আমার হচ্ছে আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, কিন্তু আমার মুনাফা দেওয়া নাই। কিন্তু আবার এই জায়গা থেকে আমরা মুনাফা বের করতে পারি, কারণ মুনাফা আসল দেওয়া আছে। মুনাফা আসল থেকে আমরা আসল বাদ দিলে আমরা মুনাফাটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি মুনাফা মুনাফা আসল, মুনাফা I লিখি I মুনাফা আসল মাইনাস আসল ইকুয়ালস টু কত? 18,850 মাইনাস 13,000 টাকা আমরা পেয়ে গেলাম মুনাফা। এখন এটা থেকে এটা বিয়োগ করলে কত আসতেছে? 5,850 টাকা। তাহলে আমরা 5,850 টাকা পেয়ে গেলাম, কত মুনাফা পেয়ে গেলাম? 5,850 টাকা। আবার I কত দিয়ে I পেয়েছি। এখন হচ্ছে P কত দেওয়া আছে? P ইকুয়ালস টু যেটা আসল, আমরা আসল P ইকুয়ালস টু 13,000 টাকা, সময় N ইকুয়ালস টু কত বছর? 5 বছর। 5 বছর। এখন দেখেন আমরা I পাইছি, P পাইছি, N পাইছি, কিন্তু আমরা R জানি না। আমরা আবার সূত্রে জানি কি I ইকুয়ালস টু PNR। যেহেতু আমাদের R বের করতে হবে, তো সেক্ষেত্রে আমরা R বের করব, বা R ইকুয়ালস টু কি লেখা যায়? R ইকুয়ালস টু I/PN। এখন দেখেন I আমরা জানি 5,850, P আমরা জানি 13,000,
আর সময় হচ্ছে 5 বছর। এখন শুধু ভাগ করবেন, আমাদের আনসারটি চলে আসবে। দেখেন আমরা যে ভাগ করলেও আমাদের অবশ্যই আনতে হবে কি, যে পার্সেন্টেজ আকারে আরটা নিয়ে আসতে হবে। তাহলে পার্সেন্টেজ আকারে কিভাবে আরটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। এখন দেখবো আমরা কিভাবে পার্সেন্টেজ আকারে আরটা নিয়ে আসতে হয়। তো এখন যদি আমরা ভাগ করি, দেখেন আমরা প্রথমে 0 0 বাদ দিলাম, তারপর হচ্ছে এটাকে যদি ভাগ করি তাহলে 5 একে 5, তারপর হচ্ছে আবার 5 যাবে, তারপর হচ্ছে 3 আর 17 85, তারপরে থাকবে 5 17 7 হচ্ছে 35 থাকবে 7। তো এখন হচ্ছে এটাকে যদি 13 দ্বারা ভাগ করি তখন হচ্ছে 100 থাকবে, আর এটাতে 13 দ্বারা ভাগ করলে 9, অর্থাৎ পাইছি কত 9/100 সমান আমরা লিখতে পারি কি 9%। তাহলে আমরা যে 9% পাইছি এই 9%ই হচ্ছে আমাদের মুনাফার হার, সুতরাং আমাদের এটা হবে আমাদের আনসার। তাহলে আশা করি আপনারা 6 নম্বর প্রশ্নটি বুঝতে পারছেন যে কিভাবে আমরা মুনাফার হার বের করব। তো এই প্রশ্ন যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে এখানে কিছু জিনিস আছে, যে উদাহরণ আছে, আমরা এর আগে বেসিক পার্টে দেখাই নাই, যে এই বেসিক যদি আপনারা এই 6 নাম্বার ম্যাথ পর্যন্ত পারেন তাহলে আশা করি আপনারা উদাহরণ 4 5 পর্যন্ত আপনারা সবগুলো ম্যাথ সলভ করতে পারবেন। তো এখন হচ্ছে আমরা উদাহরণ প্রশ্ন 6 এর পর হচ্ছে আমরা প্রশ্ন 7 দেখব, এবং 7 এর পর হচ্ছে আজকে এই পর্যন্তই থাকবে, 7 পর্যন্ত। তো প্রশ্নটি হচ্ছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। যেহেতু কোনো আসল বলছে তাহলে আমরা জানি না আসল কত, সেজন্য আমরা আসলটা ধরে নিব। মনে করি আসল 100 টাকা, মনে করি আসল 100 টাকা। তো এখন দেখেন 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে 8 বছর পরে মুনাফা আসল হবে 8 বছরের মুনাফা আসল কত হবে, যেহেতু বলা হয়েছে 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে, আসলের দ্বিগুণ, তাহলে দেখেন 8 বছরের মুনাফা আসলে যদি দ্বিগুণ হয় তাহলে আসল যদি 100 টাকা হয় তাহলে মুনাফা আসল হবে 100 × 2 টাকা সমান 200 টাকা। তো দেখেন এই যে টাকাটা পাইছি সেটা হচ্ছে মুনাফা আসল দ্বিগুণ হবে। তো আমরা আসল যদি 100 টাকা হয়, মুনাফা আসল দ্বিগুণ অর্থাৎ 200 টাকা, সেক্ষেত্রে আমরা মুনাফা কত পাইছি, দেখেন 8 বছরে আমাদের মুনাফা যদি 100 টাকা হয় তখনই হচ্ছে মুনাফা আর আসল যোগ করে আমার 200 টাকা পাচ্ছি। তো এই ক্ষেত্রে যদি আমরা মুনাফা আসল থেকে আমরা যদি আসলটা বের করতে পারি তাহলে হচ্ছে আমাদের আনসারটি সহজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা আসল কিভাবে বের করবো, সুতরাং আসল তো আসি অলরেডি, মুনাফা বের করতে হবে। সুতরাং মুনাফা আই ইজ ইকুয়াল টু 200 মাইনাস আসল কত 100 টাকা ইকুয়ালস টু 100 টাকা হচ্ছে আমার পাইছি কি মুনাফা। তো মুনাফা কত বছরে পাইছি, এই 100 টাকা মুনাফা পাইছি 8 বছরে পাইছি 100 টাকা যখন ছিল। তো আই এটা হচ্ছে আসল, পি ইকুয়ালস টু যদি হয় এটা, তাহলে আমার সময় কত ছিল, সময় 8 বছর, সময় এন ইকুয়ালস টু 8 বছর। তাহলে দেখেন মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে পর্যায়ে। এখন আমাদের বলা হয়েছে বার্ষিক শতকরা কত মুনাফা, অর্থাৎ মুনাফার হার বের করতে হবে। সুতরাং মুনাফার হার ইকুয়ালস টু, আচ্ছা মুনাফার হারটা এখানে না লিখে আমরা মুনাফার হার আমরা জানি কি আর, তো আমরা জানি আই ইকুয়ালস টু কি, আই ইকুয়ালস টু পি এন আর। তো আমরা কি মুনাফার হার বের করতে হবে, মুনাফার হার আচ্ছা আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার। তাহলে দেখেন আর যদি মুনাফার হার হয়ে থাকে তাহলে আমরা আর বের করতে হবে। সুতরাং আর ইকুয়ালস টু আই বাই পি এন। এখন দেখেন আই আমরা জানি আই কত টাকা, 100 টাকা, আমরা আই লিখলাম 100, আর পি কত আসল ছিল 100, আর এন কত ছিল, সময় ছিল 8 বছর, আমরা লিখলাম 8। এখন যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাব। তো যেহেতু হচ্ছে আমার হচ্ছে আর হচ্ছে পার্সেন্টেজ আগে থাকে সেজন্য আমরা 100 কে আলাদাভাবে নিয়ে যাব। তো 100/8 ইন্টু 1/100, কারণ এই 100টা হচ্ছে আমার পার্সেন্টেজ আকারে দেখাতে হবে সেজন্য এটা নিছি। তো 8কে যদি আমরা 100 কে 8 দ্বারা যদি 100 কে ভাগ করি তাহলে হচ্ছে 12.50, আর 1/100 যেটা আছে এটা হচ্ছে পার্সেন্টেজ আকারে চলে আসবে। তাহলে আমাদের পার্সেন্টেজ আকারে পেয়ে গেলাম কত, 12.50%। অর্থাৎ আর বা মুনাফার হার হচ্ছে যখনই কোনো 8 বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে তখন অবশ্যই বার্ষিক মুনাফার হার হতে হবে আপনার 12.50 টাকা। তাহলে এটাই হবে আমাদের নির্ণয়ের উত্তর। আশা করি আপনারা 7 পর্যন্ত সবগুলো ম্যাথ বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি লাইভ ক্লাসের মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা 8 নম্বর প্রশ্ন যেটা দেখতেছি সেটা হচ্ছে যে বলা হচ্ছে 6500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8840 টাকা হয়। তাহলে এটা হচ্ছে একটা অংশ যে সময় দেওয়া আছে, আসল মুনাফা আসল থেকে আসল বের করতে পারবো, মুনাফাও বের করতে পারবো। দেখেন আসল দেওয়া আছে তাহলে মুনাফা বের করতে পারবো, হার আমরা বের করতে হবে, যে আর এটা এখানে দেয়া নাই তো আমরা আর বের করব। তো বলা হয়েছে যে হার বের করব ওই হারটা এই ক্ষেত্রেও কাজে আসবে। তাহলে ওই একই হার মুনাফায়
কত টাকা, অর্থাৎ হচ্ছে কত টাকা 4 বছরে, অর্থাৎ আমার আসলটা চাইছে যে আসল কত টাকা হলে 4 বছরের মুনাফা আসলে আমরা পাবো 10,200 টাকা। তো প্রথম অংশ থেকে আমরা লিখে নিব যে কি কি দেয়া আছে। তাহলে প্রথম ক্ষেত্রে কি কি পাইছি দেখেন, আমরা সময় পাইছি সময় n ইকুয়ালস টু কত 4 বছর। আচ্ছা, আর কি কি দেয়া আছে দেখেন। তারপর মুনাফা আসল, অর্থাৎ মুনাফা আসলকে আমরা কি দ্বারা লিখি, a দ্বারা লিখি। তাহলে আমরা লিখতে পারি মুনাফা আসল a ইকুয়ালস টু কত 8,840 টাকা। আসল p ইকুয়ালস টু কত দেয়া আছে, p ইকুয়ালস টু 6,500 টাকা দেয়া আছে, আমরা 6,500 টাকা লিখলাম। এখন দেখেন আমরা মুনাফা লেখা আছে কি নাই। দেখেন মুনাফা আমাদের লেখা আছে, যে মুনাফা বের করতে হবে। তো আমরা মুনাফা i ইকুয়ালস টু আমরা জানি কি মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে মুনাফা পেয়ে যাবো। তাহলে a মাইনাস p সমান 8,840 মাইনাস 6,500 সমান কত টাকা হয়, এটা বিয়োগ করলে আসতেছে যে 2,340 টাকা। আমরা লিখলাম 2,340 টাকা। দেখেন আমরা মুনাফা আসল থেকে i পেয়ে গেছি। এখন আমরা জানি কি i ইকুয়ালস টু PNR, সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি i ইকুয়ালস টু PNR। এখন দেখেন আমার কি আছে, p আছে, n আছে, i আছে, শুধু r জানি না, r বের করতে হবে। যেহেতু যে হার বলা হয়েছে তার মানে r বের করতে হবে, সুতরাং আমরা r ইকুয়ালস টু লিখতে পারি i বাই pn। এখন দেখেন i এর মান কত আছে 2,340 টাকা, অর্থাৎ 2,340 টাকা, আর p হচ্ছে 6,500 টাকা 500, আর হচ্ছে কি n হচ্ছে 4 বছর। এখন এটাকে যদি আমরা ভাগ করি, দেখেন ভাগ করলে কত আসছে, এটাকে ভাগ করলাম, তারপর হচ্ছে আর ভাগ যায় কিনা দেখি। তাহলে আমরা এটা যে ভাগ করলাম, তো ভাগ করে পাইছি 9/100 সমান 9% আমরা লিখতে পারি। তাহলে এই যে 9% আর পাইছি, অর্থাৎ হার পাইছি, এই হারটা এই উপরের দ্বিতীয় ক্ষেত্রে আমরা ইউজ করতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই আরটা ইউজ করব। সেক্ষেত্রে আমরা কি লিখব, যা যা আছে তাই লিখব, আর যেগুলো নাই সেগুলো মুছে দিব। তো প্রথম ক্ষেত্রে এগুলো আমি মুছে দিতেছি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখব। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে কি কি পাই, এই লাইনের পর হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে চলে আসবে। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে পাই কি কি আছে, সময় কত 4 বছর দেওয়া আছে, 4 বছর থাকুক। মুনাফা আসল কত হতে হবে 10,200 টাকা, আমরা মুনাফা আসল কত হতে হবে 10,200। তাহলে আমরা লিখলাম 10,200 টাকা। আচ্ছা, এগুলো হচ্ছে মুছে দিতেছি, যে আরটা আমার 9% আমরা এটা জানি, আমরা এই 9%টাই ইউজ করব। তো 9% যদি ইউজ করি তাহলে মুনাফা আসল 10,200 টাকা। আসল কি, যে কত টাকা আমরা বের করতে হবে, অর্থাৎ আসল আমরা জানি না, আসল p ইকুয়ালস টু হোয়াট আমরা আসল জানি না। এখন দেখেন i আমরা জানি কিনা, i ও আমরা জানি না, মুনাফা আসল শুধু a জানি। তো এই এখান থেকে হচ্ছে আমরা i বের করতে হবে। i ইকুয়ালস টু আমরা জানি কি PNR। তো আমরা i ইকুয়ালস টু আমরা জানি i ইকুয়ালস টু PNR। এখন দেখেন আমরা আরও জানি, আমরা মুনাফার হার আর কি জানি, r ইকুয়ালস টু 9% বা 9/100 আমরা দিতে পারি। আর পেয়ে গেছি। এখন দেখেন আমার কি বের করতে হবে, যেহেতু আমরা বলছে যে কত টাকা, অর্থাৎ p বের করতে হবে। তাহলে p ইকুয়ালস টু আমরা জানি i বাই nr। এখন দেখেন i আমার কত আছে, তো এই যে মুনাফা আসল, এখন এই i এর মানটা বসাতে হবে। মুনাফা আসল বলতে বোঝানো হচ্ছে মুনাফা আসল বা a ইকুয়ালস টু, আমরা মুনাফা আসল a ইকুয়ালস টু আমরা লিখি কি আসল প্লাস মুনাফা, অর্থাৎ আসল আর মুনাফা যোগ করে দিই। তাহলে এই a যে a ইকুয়ালস টু আমরা জানি p প্লাস i, কিন্তু আমার এখন কি আছে i বের করতে হবে। তাহলে আমরা i ইকুয়ালস টু লিখতে পারি i ইকুয়ালস টু a মাইনাস p। এখন এই i এর মানটা এখানে বসাবো a মাইনাস p ডিভাইড বাই n r। এখন দেখেন আমার কি p ইকুয়ালস টু a মাইনাস p পাইছি। এখন p এর মানটা আলাদা করতে হবে। তো আলাদা কিভাবে করতে হবে সেটা আমরা এখন দেখব। এখন কি করব, এটা আর আর গুণ করে দিব। দেখেন nr আর p গুণ করব, তো পাবো কি PNR। আর a মাইনাস p থেকে আমরা লিখলাম a মাইনাস p। এখন এই পিটা এই সাইডে বাম সাইডে নিয়ে আসবো। তো PNR প্লাস p ইকুয়ালস টু a। এখন দেখেন আমার এই জায়গা থেকে আমার কমন যায় কি p কমন যায়। তাহলে আমরা কি লিখতে পারি, বা p ইকুয়ালস টু p কমন যায়, তখন nr প্লাস 1
এন আর প্লাস 1, এইটা হচ্ছে আমার তাকে। তারপর হচ্ছে কি ইকুয়ালস টু এ, ইকুয়ালস টু লিখলাম এ। এখন দেখেন এই পিটা আমরা বের করতে হবে, তাহলে এ বাই এন আর প্লাস 1 লিখতে পারি, যে আর আর এটা গুণ আছে, তাইলে এই সেটে গেলে কি হবে, ভাগ হবে, বা পি ইকুয়ালস টু কি লিখতে পারি, এ বাই এন আর প্লাস 1। এখন শুধু মান বসাবো, আমাদের আনসারটি চলে আসবে। তো মান বসাই এখন। তাহলে আমি উপরের কিছু অংশ মুছে দিতেছি, আমরা এই সাইডের অংশটা মুছে দিলাম। আর আর তো আমরা জানি 9%, তাহলে আমরা কি লিখতে পারি, বা পি ইকুয়ালস টু এর মান কত, 10,200, লিখলাম 10,200। তারপর কি এন আছে কত, 4 বছর এন। তারপর আর কত, 9/100, অর্থাৎ 9%, 9/100 প্লাস কি 1, এটা 1 দিলাম। এখন দেখেন কি কি আছে, আমরা সবগুলো লসাগু করে নেই। দেখেন এখানে নিচে 100 আছে, 100 দিলাম লসাগু। এখানে কত, 4 আর 9 গুণ করলে 36, প্লাস হচ্ছে এখানে কি হবে 100, আর উপরে হবে 10,200 ইকুয়ালস টু। এখন আমি এই সেটটা মুছে, আচ্ছা এখন কি এটাকে কি করব, গুণ করব উপরের দিকে, যে ভাগ আছে গুণ করব, তাহলে 10,200 ভাগের জায়গায় আমরা কি করলাম, গুণ করলাম 136 বা 100। এখন দেখেন এটা যদি আমরা ভাগ করা হয় তাহলে কি আসে, তো এখন যদি এটাকে ভাগ করি, তো ভাগ করলে আসতেছে 7,500 টাকা, 7,500। এখন দেখেন এই 7,500 টাকা কি বেশি পি, তাহলে আমার চাইছে কি কত টাকা চাইছে, অর্থাৎ কত টাকা আসল চাইছে, তাহলে আমরা পাইছি কি আসল 7,500 টাকা। তাহলে এটাই হবে আমাদের উত্তর। তাহলে আশা করি আপনারা আসল কিভাবে বের করতে হয় সেটা বুঝতে পারছেন, যে এইরকম আসলে দুইটা স্টেপে করতে হবে, প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র। তো দ্বিতীয় ক্ষেত্র থেকে আমরা হচ্ছে এটা ভাগটা করলে হচ্ছে আপনারা আনসারটি পেয়ে যাবেন। আশা করি এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন আমরা 9 নম্বর প্রশ্নটি দেখব। তো এই প্রশ্নে বলা হয়েছে, রিয়া সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকে বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। এখানে দেখেন কয়েকটা জিনিস দেওয়া আছে, যে বছর দেওয়া আছে, সময় দেওয়া আছে এন, মুনাফা আই দেওয়া আছে, হার দেওয়া আছে আর, এবং আবার শুধু বাকি রয়েছে কি, যে কত টাকা জমা রাখছিলেন, অর্থাৎ আসল পি ইকুয়ালস টু বাকি রয়েছে। তো আমরা জানি কি, যে আমরা জানি আই ইকুয়ালস টু পিএনআর। এখন কি করব, আই ইকুয়ালস টু পিএনআর, এখন পি এর মানটা শুধু বের করতে হবে, সুতরাং আমরা লিখতে পারি পি ইকুয়ালস টু আই বাই এনআর। এখন দেখেন আই এর মানটা আমরা জানি, আই এর মানটা কত আছে, 4,760, আমরা 4,760। আচ্ছা, তারপর হচ্ছে এন এর মানটা দেওয়া আছে, এন এর মান কত, 4 বছর, আমরা 4 লিখলাম। আর আর এর মানটা আমরা এইখান থেকে বের করে নিই, তাহলে 8.50 থেকে আমরা 850 লিখলাম, আর 100 আর দশমিক তুলছি, সেজন্য আমরা কি করব, 100 গুণ করে দিব। এখন দেখেন এটা ভাগ করলে কত আসে, 2, 5, 17, তার মানে হচ্ছে 200/17। তাহলে আমরা লিখলাম 200/17। এখন কি করব, এখন শুধু আমরা ভাগকে গুণ করে দিব, সেজন্য আমরা কি করব, এটা জায়গায় রেখে দিব 4,760 ইন্টু, এখন এইটা কি আছে, ভাগ আকারে আছে, সেই ভাগকে কি করব, গুণ আকারে নিয়ে আসবো, সেজন্য আমরা 200-কে উপরে তুলে নিলাম, আর 417 যেটা আছে এটা আমরা নিচে লিখব। এখন দেখেন এটা ভাগ করলে আমাদের কত আসে, ভাগ করলে যেই আনসারটি আসবে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। তাহলে ভাগ করলে আসতেছে 14,000 টাকা, এইটাই হচ্ছে আমাদের উত্তর। যেহেতু আমাদের আসল বের করতে বলা হয়েছে, আমরা আসল বের করেছি। তাহলে আশা করি আপনারা 9 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন আমরা 10 নম্বর প্রশ্নটি দেখে নিব। এই প্রশ্নটি হচ্ছে আপনার আরেকটা প্রশ্ন, সেম 8 নাম্বারটার মতোই। তো তারপরে হচ্ছে আমি হচ্ছে একটু হিন্টস দিয়ে দিতেছি আপনাদের জন্য, তারপর হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক হবে। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, তাহলে যে মূলধন বলা হয়েছে দ্বিগুণ, তাহলে আমরা মুনাফা আর কি মূলধনটা আমরা ধরে নিতে হবে, মূলধনটা 100 টাকা আমরা ধরে নিব। তো যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, তাহলে দেখেন মুনাফা যদি আসল যদি আমি 100 টাকা ধরে নিই, তাহলে মুনাফা মূলধন দ্বিগুণ বলতে বোঝানো হচ্ছে মুনাফা আসল দ্বিগুণ। তাহলে মুনাফা আসল দ্বিগুণ বলতে 100 এর দ্বিগুণ হবে 200 টাকা। তাহলে মুনাফাও আমরা বের করতে পারবো, মুনাফা আসল থেকে বের করে দিব। তাহলে আমরা লিখি যে মনে করি আসল 100, আসল বা মূলধন যেটা হোক, আসল 100। তাহলে মুনাফা আসল কত হবে, মুনাফা আসল কত হবে, 100 × 2, যেহেতু দ্বিগুণ বলা হয়েছে, সমান 200 টাকা। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে 6 বছর, তাহলে সময় কত, সময় n ইকুয়ালস টু কত, 6 বছর। আচ্ছা,
এরপরে কি বলা হয়েছে যে মুনাফা মূলধনে যেহেতু দ্বিগুণ, এটা মুনাফা আসল পাইছি, তাহলে মুনাফা কত, সুতরাং মুনাফা কত হবে, মুনাফা আসল মাইনাস, এটা যদি এ হয় তাহলে আসল মাইনাস মূলধন মাইনাস মুনাফা আসল মাইনাস আসল দিতে হবে। তাহলে হচ্ছে মুনাফা ইকুয়ালস টু এ মাইনাস পি ইকুয়ালস টু 200 মাইনাস 100 ইকুয়ালস টু 100। তাহলে দেখেন এখানে সবকিছু পেয়ে গেছি, আমরা আর জানি না, আর বের করতে হবে। তো আমরা ধরেন একটা আর পাইছি, তো আর কি করতে হবে, এই জায়গায় দ্বিতীয় স্টেপে, এটা হচ্ছে আমার প্রথম ধাপ বা প্রথম ক্ষেত্র, যেমনটা হচ্ছে আমরা 8 নম্বরে পাইছি। তো আমরা এখন কি করব, আরটা বের করে দিব। তাহলে আমরা আরটা বের করব কি, আমরা জানি আই ইকুয়ালস টু পি এন আর, বা আর ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, আর ইকুয়ালস টু আই বাই পি এন, আই বাই পি এন। তো আই বাই পি এন যদি হয়, তো আই বাই পি এন এর মানটা বসাবো, আই কত আছে 100 দেওয়া আছে, আর পি এর মান কত আছে, পি এর মানও 100 ইন্টু এন কত 6। তাহলে আমরা 100 আর 100 যদি আচ্ছা 100 তো বাদ দিতে পারবো না, কারণ আমরা হার আকারে নিয়ে আসতেছি। তো আমরা হার আকারে নিয়ে আসলে কি করব, এই যে 100টা আমরা বাইরে নিয়ে যাব, 100 বাই 100 ইন্টু 6। তাহলে 100টাকে আমরা যদি বাইরে নিয়ে যাই তাহলে কিভাবে আসে, তো 100 ভাগ 6 ইন্টু হচ্ছে 1 ভাগের 100। তো 1 ভাগে যদি 100 হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 100 ভাগ 6%। এটা হচ্ছে আমরা যদি বের করে দিই, আমরা আরটা পেয়ে গেছি। এখন এই আরটা কাজ করতে হবে কি, এই দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি কি আছে, মুনাফা মূলধন আছে এ, তারপর হচ্ছে এন দেয়া আছে, হার আমরা পাইছি, আর ক্ষেত্রে আমরা আই জানি না। তো আই এই ক্ষেত্রে আমরা কি বের করব, দ্বিতীয় ক্ষেত্রে আমরা আইটা বের করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে আপনাদের জন্য হিন্টস দিতেছি, তো আপনারা এটা হোমওয়ার্ক করবেন, এটা HW করে রাখবেন। তো এই ক্ষেত্রে আমরা কি করব, দ্বিতীয় ক্ষেত্রে আমরা আই ইকুয়ালস টু আমরা লিখব কি এ মাইনাস পি, আর আমাদের বের করতে হবে পি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি দেয়া আছে, এন দেয়া আছে, এন ইকুয়ালস টু 4 বছর, তারপর আর পাইছি, আর কি পি এন আর, এখন আমাদের পি বের করতে হবে। তাহলে আমরা জানি কি আই ইকুয়ালস টু কি, এখন আমরা জানি আই ইকুয়ালস টু পি এন আর, আই ইকুয়ালস টু পি এন আর। এখন এই জায়গা থেকে আর ইকুয়ালস টু আই ইকুয়ালস টু পাইছি কি এ মাইনাস পি ইকুয়ালস টু পি এন আর। এখন দেখেন আপনাদের মনে হয়েছিল নাকি যে 8 নাম্বারটা কি রকম করে হয়েছিল। এখন এই পিটা এদিকে যাবে, তাহলে পিটা এদিকে গেলে হচ্ছে এ ইকুয়ালস টু পি এন আর প্লাস হচ্ছে পি। তাহলে আমরা যদি পি কমন নেই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি ইকুয়ালস টু এন আর প্লাস 1। এখন এই এন আর প্লাস 1 এইদিকে আনবো, বা পি ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ বাই এন আর প্লাস 1। এখন দেখেন আপনাদের মনে হয়েছে নাকি যে এটা 8 নম্বরের। এখন দেখেন, এখন শুধু মান বসাবেন, এর মান কত দেওয়া আছে 2050 টাকা মুনাফা মূলধন, এন এর মানটা এইটা পাইছি, আর এর মানটা কত দেওয়া আছে, আর এর মান আর এর মান এটা দেওয়া আছে, এন এর মান হচ্ছে 4 বছর দেওয়া আছে 1। এটা লসাগু করবেন, কাটাকাটি করবেন, এটা আনসারটি চলে আসবে। তাহলে আশা করি আপনারা 10 নম্বর অঙ্কটি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন, এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা হোমওয়ার্ক করে সেটা কমেন্টে জানিয়ে দিবেন। এখন আমরা 11 নম্বর প্রশ্নটি দেখে নিব। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে দেখি কি লিখে আছে, যে বলা হয়েছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফা, অর্থাৎ মুনাফার হার 6% বলা হয়েছে। তো 500 টাকা 4 বছরের মুনাফা, তো 500 টাকা হচ্ছে আসল আর 4 বছর হচ্ছে সময়। মুনাফা যত হয়, অর্থাৎ আমাদের মুনাফা বের করতে বলা হয়েছে, প্রথম ক্ষেত্রে আমার মুনাফা বের করতে হবে। তারপরে বলা হয়েছে কি বার্ষিক শতকরা 5 টাকা মুনাফা, তখন হচ্ছে আবার দ্বিতীয় ক্ষেত্রে আমার 5 টাকা মুনাফা, অর্থাৎ 5% কত টাকার, অর্থাৎ আসল কত টাকা, এটা চাইছে 2 বছর 6 মাসে 2 বছর 6 মাসে মুনাফা তত হবে। তা মাসে এখানে মিসিং হয়েছে, তো মুনাফা তত হবে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে মুনাফা, দ্বিতীয় ক্ষেত্রে সেম মুনাফা হবে। তো সময় এখানে হচ্ছে 2 বছর 6 মাস। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি করব, মুনাফা বের করব। তো আমরা জানি আই ইকুয়ালস টু কি, আই ইকুয়ালস টু পি এন আর, আমরা পি এন আর এই মানগুলো বসাই দিব, আমাদের আনসারটি চলে আসতেছে। প্রথম ক্ষেত্রে 500, তারপর হচ্ছে এন হচ্ছে 4 বছর ইনটু 4, আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আর হচ্ছে 6 ভাগের 100, আমরা 6 ভাগের 100 দিলাম। আচ্ছা, এখন কি করলাম, ভাগ করব 5, আচ্ছা গুণ করলে কত হচ্ছে, যে 4 5 20 হচ্ছে 100, কত টাকা আসতেছে, গুণ করলে আসতেছে কত, 120 টাকা। 4 5 20 24 120 টাকা। দেখেন আমার মুনাফা পেয়ে গেছি 120 টাকা। এখন এই যে মুনাফাটা পাইছি, এটা আমার দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার ক্ষেত্রে কাজে আসবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম ক্ষেত্র, আর এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে নিচে লিখতেছি তো বুঝতে সুবিধা হবে। তো আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে লিখি, দ্বিতীয় ক্ষেত্রে আই কত হবে, মুনাফা তত হবে, তার মানে হচ্ছে প্রথম ক্ষেত্রে যে মুনাফা, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা সেম। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 120 টাকা আই। আচ্ছা, তারপর কত আছে, সময় কত আছে, n ইকুয়ালস টু 2 বছর 6 মাস। এখন দেখেন 2 বছর 6 মাস সমান কত, 2 বছর 6 মাস সমান 2.5 বছর। কারণ কি
যে 2 বছর 6 মাস বলতে বোঝায় 2 বছরের পরে আরো অর্ধেক বছর, অর্থাৎ 2.5 বছর দিলে হচ্ছে 2 বছর 6 মাস বোঝায়। কারণ 2.9 পরে হচ্ছে 3 চলে আসে, তার মানে হচ্ছে 5 এর মধ্যে হচ্ছে 5 হলো অর্ধেক। তাহলে 2 বছর 6 মাস বলতে বোঝানো হচ্ছে 1 বছরের অর্ধেক সময়। তাহলে 1 বছরের অর্ধেকের সময় জানা হচ্ছে 2.5 বছর। তাহলে n = 2.5 বছর পেয়ে গেলাম। তারপরে কি বলা হয়েছে যে আমার কত টাকা মুনাফার হার, মুনাফার হার r = 5%, 5% সমান হচ্ছে 5/100। আচ্ছা, এখন দেখেন আমার মোটামুটি কাজ শেষ। এখন আমার কি বের করতে হবে, পি বের করতে হবে। সুতরাং পি = 1, অর্থাৎ আসলটা আমরা জানি না, তো আসল বের করতে হবে। এখন আমরা কি করব, এই জায়গা থেকে আমরা আসলটা বের করে ফেলবো। আমরা জানি i = কি, PNR। i = PNR। এখন কি করব, i = PNR, এই পিটা আমরা বের করতে হবে। তাহলে p = কি লিখব, বা p = i/nr, i/nr। এখন i এর মানটা কত আছে, 120 আছে, আমরা 120 লিখলাম। n এর মান কত আছে, 5%, অর্থাৎ 5/100 ইনটু, এখন দেখেন আমার কি n কত, n হচ্ছে 2.5। এখন এটা কি করব, ভাগ আছে গুণ করে দিব। তাহলে 120 ইনটু 100/5 ইনটু 2.5। এখন দেখেন ভাগ করলে কত আসতেছে, ভাগ করলে যেটা আসবে এটা হচ্ছে আমার আসল, এটাই হবে আমাদের আনসার। তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে 5×20 = 100। এখন 20 কে যদি আমার এটা 2.5 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে, তো 20 কে যদি আমি 2.5 দ্বারা ভাগ করি তাহলে এটা আসতেছে 8 আর এটা গুণ করলে হচ্ছে 960 টাকা। তাহলে এই যে জিনিসটা পাইছি, এটা কি পাইছি, পি পাইছি। সুতরাং পি যদি আমরা পেয়ে থাকি তাহলে এটা হচ্ছে আমার আসল, সুতরাং এটাই আসল আনসারই হবে এইটা। তাহলে আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন, 11 নাম্বারটি। যদি বুঝে থাকেন তাহলে এখন আমরা 12 নম্বর প্রশ্নটি দেখে নিব। এই প্রশ্নে আমরা সহজে একটা টেকনিক ইউজ করব। এই টেকনিক ইউজ করলে আশা করি আপনারা 2 লাইনের মধ্যে বা 3 লাইনের মধ্যে আনসারটি পেয়ে যাবেন। তো এখানে বলা হয়েছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তো এই যে বাড়ছে, এটা হচ্ছে আমার কি বাড়ছে, মুনাফা বাড়ছে। তাহলে তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বাড়লো, তার মানে আয় বাড়ছে কত, 128 টাকা বছর সময়, ঠিক আছে। মুনাফার হার বাড়ছে কত, 2%। তাহলে আমরা লিখবো কি, মুনাফার হার বাড়ে কত পার্সেন্ট, মুনাফার হার বাড়ে মুনাফার হার বাড়ে কত পার্সেন্ট, 2%। 10 - 8 = 2%। দেখেন এই 2% বাড়ার কারণে আয়টা কিন্তু বাড়ে, তার মানে মূলধনটা আমার জায়গায় আছে। আর সময় কত আছে, সময় হচ্ছে n = 4 বছর। আচ্ছা, এখন দেখেন এই 4 বছরে মুনাফার হার বাড়ায়, মুনাফাটা বাড়ছে 128 টাকা। তাহলে মুনাফা বাড়ে কত, মুনাফা বাড়ে i = 128। এই 2%-এর জন্য 128 টাকা বাড়তেছে। তাহলে এই 2%-এর জন্য যদি আমরা আসলটা বের করতে পারি তাহলে এটা সম্পূর্ণ ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আমরা আসলটা বের করব। এখন আমরা কি লিখতে পারি, i = PNR, PNR। এখন দেখেন আমার r জানি, r এখন এটা লিখতে হবে 2/100। আচ্ছা, এখন দেখেন আমরা সবকিছু আমরা জানি, এখানে আমরা শুধু p বের করব, কারণ আমাদের মূলধন এই 8%-এর ক্ষেত্রে যে মূলধন আছে 10%-এর ক্ষেত্রে সেম মূলধনই থাকবে। তাহলে আমরা p = লিখতে পারি i/nr, i/nr। এখন দেখেন i এর মান কত আছে, i এর মান কত, 128 টাকা হয়েছে, আমরা লিখলাম 128 টাকা। কারণ এটা বৃদ্ধির ক্ষেত্রে যে মুনাফা, এটা ইউজ করলে আমাদের আনসারটিও সমস্যা হবে না। তো আমরা যেটা মুনাফা বাড়ছে এটা 128 টাকা, আমরা লিখলাম 128। মুনাফার হার কত আছে, 2/100, আর সময় কত আছে, 4 বছর, আমরা 4 বছর লিখছি। এখন আমরা গুণ করে দিব, তো গুণ করে দিলে আনসারটি চলে আসবে। দেখেন 128 ইনটু এই নিচেটা উপরে গুণাগার আসবে 100, আর এটা হবে 2 × 4, 2 × 4। এখন দেখেন আমরা ভাগ করি, 4 × 25 = 100, আর 2 দ্বারা যদি ভাগ করি, এখন এই 64 × 25 যেটা গুণ করে আসবে এটাই হচ্ছে আমাদের আসল। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা যদি গুণ করি তাহলে পাচ্ছি 1600 টাকা। এই 1600 টাকা কি পি ছিল, তার মানে আসল হচ্ছে আমরা বের করে ফেলছি 1600 টাকা। তাহলে আশা করি আপনারা এই ম্যাথটিও বুঝতে পারছেন যে কিভাবে আসল বের করতে হয়। তো আসলটা আমাদের কত, যেটা চাইছে সেটাই আমরা বের করছি, মূলধন বা আসল যেটা বলছে 1600 টাকা। তাহলে আমাদের নির্ণয় উত্তরটি হবে 1600 টাকা। তো আশা করি আপনারা প্রশ্ন 12 পর্যন্ত বুঝতে পারছেন। আমরা 13 থেকে শুরু করব। তো প্রথম প্রশ্নটি লিখে নেই যে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা। দেখেন মুনাফা আসলে আসল কিন্তু ফিক্সড থাকে, যে আমি যদি 100 টাকা রাখি
যে 5 বছর পর আসল কিন্তু 100 টাকা হয় কিন্তু মুনাফাটা বাড়তে থাকে। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা মুনাফা আসলে যে 1830 টাকা এখান থেকে যদি 1578 টাকা বিয়োগ দিই তাহলে 2 বছরের মুনাফাটা আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ মুনাফা শুধু বাড়ে কিন্তু আসল তো সেমই থাকে। তো বলা হয়েছে আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যে 5 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফা আসল এটা যদি বিয়োগ করি তাহলে 2 বছরের মুনাফাটা পেয়ে যাব, কারণ আসলটা উভয় পক্ষে সমান থাকবে এবং বিয়োগ করে দিলে আসলটা বাদ হয়ে যাবে, তো শুধু থাকবে কি মুনাফা। তাহলে আমরা লিখি, আচ্ছা আমি এর আগে প্রশ্নটি মুছে দিব, আপনারা যদি প্রশ্ন না থাকে তাহলে প্রশ্নটা তুলে নেবেন, আর আমি মুছে দিচ্ছি কারণ জায়গা কম আছে। তো আমরা প্রথমেই লিখে নিব 5 বছরের মুনাফা আসলে কত টাকা। তাহলে দেখেন আমাদের কোন জায়গায় আসছে, আমরা যেহেতু বলছি মুনাফা আসল, অর্থাৎ আসলের সাথে আমরা 5 বছরের যে মুনাফা এই দুইটা যোগ করলে মুনাফা আসল পেয়ে যাচ্ছি। তাহলে দেখেন আসল কিন্তু দুইটার ক্ষেত্রে সেম, তাহলে আমরা অনুরূপভাবে লিখতে পারি কি আসল প্লাস 3 বছরের মুনাফা, দুইটা মুনাফা আসল, অর্থাৎ 3 বছরের মুনাফা আসল কত 1578 টাকা, আমরা লিখলাম 1578 টাকা। এখন কি করব, দুইটাই আমরা বিয়োগ করে দিব। দেখেন আসল আর আসল দুইটার ক্ষেত্রে সেম, সেক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমার 0 থাকতেছে, তার মানে আসল আমাদের আর লাগবে না। তো এই জায়গা থেকে এই জায়গায় 5 থেকে বিয়োগ করলে 3, বিয়োগ করলে 2, তাহলে 2 বছরের আমরা মুনাফা কত পাচ্ছি, 2 বছরের মুনাফা এই যে 1830 থেকে 1578 বিয়োগ করলে যতটুকু থাকবে সেটা আমাদের 2 বছরের মুনাফা, কারণ আসলটা আমরা উভয় পক্ষে সমান এবং বিয়োগ করলে আমাদের আসলটা বাদ হয়ে যাচ্ছে, আমরা 2 বছরের মুনাফাটা পেয়ে যাব। তাহলে আমরা কি 2 বছরের মুনাফা পেয়ে গেছি 252, কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে দেখেন 3 বছরের মুনাফা আসলে একটা আছে। যদি 3 বছরের আমরা মুনাফা যদি বের করতে পারি তাহলে আসলটুকু আমরা বের করতে পারবো। তাহলে আমরা কি এটা ঐকিক নিয়মের মাধ্যমে বের করবো যে 3 বছরের কতটুকু মুনাফা হয়। তাহলে 1 বছরের জন্য মুনাফা হয় কত, 252 ভাগ 2, সুতরাং 3 বছরের জন্য মুনাফা 252 × 3 ভাগ 2 টাকা। তাহলে এখন যদি আমরা ভাগ করি, ভাগ করার পর আমরা যে আনসারটুকু পাবো, এই আনসারটি হবে কি 3 বছরের জন্য মুনাফা, অর্থাৎ আমরা 3 বছরের মুনাফা পাইছি কত 378 টাকা। এখন দেখেন 3 বছরের মুনাফা আসল কত 1578, 3 বছরের মুনাফা এটা পাইছি, তার মানে আসলটা কত আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি কি আসল ইকুয়ালস টু কি মুনাফা আসল মাইনাস মুনাফা। তো এই সূত্র এটা আমরা সূত্র থেকে পাই। তো মুনাফা আসল 3 বছরের মুনাফা আসল কত ছিল 1578 টাকা, তাহলে আমরা লিখবো 1578 মাইনাস মুনাফা 3 বছরের জন্য মুনাফা কত 378। অবশ্যই আমার 3 বছরের যেটা থাকবে সেটা বাদ দিতে হবে 3 বছরের মুনাফা আসল থেকে। আমরা 3 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফাটা বাদ দিছি। এখন দেখেন এটা ভাগ করলে বিয়োগ করলে কত আসতেছে, বিয়োগ করলে আসতেছে আমাদের কত 1200 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম আসল কত 1200 টাকা, আসল 1200 টাকা। এখন দেখেন আমাদের প্রশ্নে বলা হয়েছে কি আসল ও মুনাফার হার নির্ণয় করো। এখন দেখেন আমরা আসল পেয়ে গেছি, আসল আমরা কি দ্বারা প্রকাশ করি, আসল p = তাহলে আমরা লিখতে পারি আসল p = এত টাকা। আচ্ছা এখন আমরা মুনাফা বের করব, যে মুনাফা কত টাকা হয়, যে 1 বছরের মুনাফা কত হয় সেটা আমরা জানি, কত i = আমরা বের করতে পারবো। এখন দেখেন আমরা কি পাইছি, আমরা i তো পাইছি, কারণ 3 বছরের আসল যেটা 1200 টাকা, 3 বছরের মুনাফা 378 টাকা। তাহলে এই মুনাফাটাকে আমরা i = লিখতে পারি 378 টাকা। আচ্ছা p পাইছি, i পাইছি, আর কি লাগে PNR, কত বছরের মুনাফা আসছিল 3 বছরের মুনাফা আসছিল, তাহলে আমরা n এটা কি লিখতে পারি 3 বছর। আচ্ছা এখন কি চাইছে, যে আমাদের চাইছে কি মুনাফার হার, তাহলে r = আমরা বের করতে হবে। তো আমরা জানি কি i = PNR। তো আর এই জায়গা থেকে আমরা কি বের করতে পারবো, r এর মান বের করতে হবে। তাহলে r = i/PN, i/PN এখন i এর মান আমরা জানি কি 378, PN এর মান হচ্ছে 1200 আর n এর মান হচ্ছে 3 বছর। এটা যদি আমরা ভাগ করি যে মানটা আসতেছে এটা আমরা 100 আকারে মানে পার্সেন্টেজ আকারে নিয়ে আসতে হবে, মানে 1/100 এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, তাহলে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাব। তো এটাকে আমরা শর্টকাটে ভাগ করতেছি। এখন দেখেন এই যে উপরে নিচে 100 দিছি, কারণ আমরা পার্সেন্টেজ আনতে হবে, অর্থাৎ 1/100 আকারে আসতে হবে। আমরা 1/100 এটা আলাদা নিছি, আর এই 100 যে এক্সট্রা নিছি ভাগ আকারে এটা গুণ আকারে নিয়ে আমরা কভার দিছি। এখন এইটাকে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আমরা শুধু এই অংশটুকু, আর 1/100 মানে পার্সেন্ট, তো এই অংশটুকু আসতেছে কত 10.50%। এই 100 এর বদলে 1/100 এর বদলে আমরা পার্সেন্ট লিখছি, এটাই আমাদের आंसर। তো মুনাফার হার আমরা পেয়ে গেছি কত 10.50%, অর্থাৎ 10.
আপনি 5 টাকা প্রতি 100 টাকায় হচ্ছে 10.5 টাকা মুনাফা হার। এটা হচ্ছে আমার কাজ, মুনাফার হার বের করা এবং আসল বের করা। আশা করি আপনারা হার এবং মুনাফা আসল বা আসল কিভাবে বের করতে হবে বুঝতে পারছেন। তো আশা করি আপনারা 13 নম্বর প্রশ্ন বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তো এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখব, 14 নম্বর প্রশ্নটি। প্রথমে 14 নম্বর প্রশ্নটি দেখে নিব। তাহলে 14 নম্বর প্রশ্ন দেখে বলা হয়েছে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এক বছরে যে মুনাফা পাবো, যে আসল টাকায় 8% মুনাফায় এক বছরে 2000 উপর যে মুনাফা পাবো, দুইটা মুনাফা যোগ করব, আবার দুইটার আসল যোগ করব। তো এই দুইটার আসল যদি আমি এক বছরে পেতে চাই, যে দুইটা একই সাথে যোগ করলে যে মুনাফাটা হবে সেই মুনাফার হারটা আমার কত সেটা বের করতে হবে। তো আশা করি মনে হয় আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন কিনা বুঝতেছি না। তারপরে হচ্ছে আমি যখন ম্যাথ সমাধান করে দিয়ে শেষ করব তো তখন বুঝতে পারবেন আপনারা যে আসলে ম্যাথটা কি রকম ছিল এবং কি চাইছিল। তো প্রথমে আমরা কি করব, যে এই 3000 টাকার 10% হারে আমার কত টাকা মুনাফা হয় সেটা আমরা বের করব, আর 8% মুনাফা কত টাকা হারে কত টাকা মুনাফা আসে সেটা আমরা বের করব। তাহলে আমরা প্রশ্নটি প্রথমে মুছে নিতেছি, তারপর হচ্ছে আমরা অঙ্ক করব কারণ জায়গা একটু কম আছে। তো প্রথমে আমরা যেহেতু আমার কত বলা হয়েছে, যে এখানে বলা হয়েছে যে 10% হারে মুনাফা হারে 3000 টাকা। তো এখানে হচ্ছে আমরা কি আছে, আসল দেওয়া আছে পি ইকুয়াল টু কত 3000 টাকা, 3000 টাকা। তারপরে কি বলা হয়েছে যে আর দেওয়া আছে যে 10%, তাহলে আর ইকুয়ালস টু 10% ইকুয়ালস টু 10/100। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে, আমার সময় দেওয়া আছে যে বার্ষিক যেহেতু বলা হয়েছে তার মানে হচ্ছে 1 বছর। এখন এই 1 বছর থাকলে আমরা আই জানি না, আই বের করতে হবে। আই ইকুয়ালস টু আর, তো আমরা জানি আই ইকুয়ালস টু পি এন আর। এখন পি জানি 3000, এন 1 বছর, আর আর হচ্ছে 10%। এখন যদি আমরা ভাগ করি তাহলে কত আসতেছে, এটাকে 10 আর এটা ভাগ করলে হচ্ছে 300। তাহলে আমরা মুনাফা পাচ্ছি কত 300 টাকা। তো প্রথম ক্ষেত্রে আমরা মুনাফা পেয়ে গেলাম 300 টাকা, এটা হচ্ছে আমরা প্রথম ক্ষেত্রে। এখন আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আমার কি কি আছে, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কত পার্সেন্ট মুনাফায় 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করা হয়েছিল। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমার পি হচ্ছে 2000 টাকা, পি হচ্ছে 2000 টাকা। এরপর হচ্ছে আর কত পার্সেন্ট, 8% ইকুয়ালস টু 8/100। এরপর এন হচ্ছে বার্ষিক যেহেতু বলা হয়েছে তার মানে 1 বছর, আর ইকুয়ালস টু আচ্ছা আর দিছি। এখন শুধু আই জানি না, আই বের করতে হবে কারণ হচ্ছে প্রতি ক্ষেত্রে আমার মূলধনের উপর মোট মুনাফা চাইছে। যে এখানে বলা হয়েছে মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে, অর্থাৎ মোট মুনাফা চাইছে প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আইও আমাদের বের করতে হবে, আই ইকুয়ালস টু পি এন আর। তো পি জানি আমরা কত 2000, এন হচ্ছে 1 বছর, আর 8/100। সেক্ষেত্রে এটা যদি ভাগ করি সেটা হচ্ছে 20, তো 160। তো আমরা পেয়ে গেছি কত 160 টাকা। তাহলে আমরা দেখেন আমরা দুই ক্ষেত্রে পাইছি দুই রকম, প্রথম ক্ষেত্রে পাচ্ছি 300 টাকা আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাচ্ছি কত যে 160 টাকা। এখন দেখেন এই প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে টোটাল মূলধন কত, যেহেতু বলা হয়েছে মোট মূলধনের উপর গড়ে মোট মূলধন চাইছে, তাহলে আমরা মোট মূলধন প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে মোট মূলধন আমরা লিখতে পারি। তাহলে মোট মূলধন আমরা কত টাকা পাই, মূলধন 5000 টাকা। এবং এই মোট মূলধনের উপর টোটাল আমার মুনাফা যেটুকু পাইছি, এই মুনাফা হারটা কত হয় যখন আমি আসলটা ধরবো কত 5000 টাকা, কিন্তু আমরা হারটা বের করতে চাইছে যে মোট মূলধনের উপর যে টোটাল মুনাফা হবে এই মুনাফাটা কত হারে পাচ্ছি সেটা আমাদের জানার বিষয়। কারণ প্রশ্নে চাইছে যে গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে, অর্থাৎ এই মুনাফাটা 5000-এর জন্য কত হার হয় সেটা আমরা বের করব। তাহলে আমরা মোট মুনাফা মোট মূলধন এটাকে আমরা যদি এখন পি ধরি, পি 5000 টাকা, মোট মুনাফা আই ইকুয়ালস টু কত 300 প্লাস হচ্ছে 160, 300 প্লাস 160 টাকা সমান 460 টাকা। আচ্ছা দুইটা পাইছি। এখন হচ্ছে আমার সময়, যেহেতু বলা হয়েছে বার্ষিক তার মানে হচ্ছে সময় n ইকুয়ালস টু 1 বছর।
1 বছর। এখন কি বলা হয়েছে যে মুনাফার হার বের করতে হবে, সুতরাং আমরা আর জানি না, আমরা আর বের করব, আর ইকুয়ালস টু হোয়াট। সুতরাং আমরা জানি কি আই ইকুয়ালস টু পি এন আর, তাহলে আর বের করতে হবে, তাহলে আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি আই বাই পি এন, যে এই পি এনটা এদিকে চলে আসবে, ভাগ আকারে চলে আসবে, তাহলে আমরা লিখলাম আই বাই পি এন। এখন আই এর মানটা আমরা জানি, আই এর মান কত 460, আর পি এর মান জানি কত 5000 টাকা, 5000, আর এন তো হচ্ছে 1 বছর। এখন যদি আমরা ভাগ করি, তো ভাগ করার আগে আমরা কি করব, 1000 দিয়ে উপরে নিচে গুণ করে দিব, তো ইনটু আমরা এখানে 100 দিলাম, আর এখানে যেহেতু আমরা আর চাইছে অর্থাৎ হার চাইছে, তাহলে 1/100 এইটা এক্সট্রা দিলাম। এই 100 আর 100 কাটা যদি হয় তাহলে হচ্ছে আমার কোনো মানে কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে আমরা 1/100 যদি আলাদা করে নিই সেটা হচ্ছে আমার পার্সেন্টেজ আগে চলে আসবে, কারণ আমরা মুনাফার হার অবশ্যই পার্সেন্টে আসবে। এখন আমরা যদি ভাগ করি, দেখেন এটা 2টা শূন্য, এটা বাদ, তাহলে 46/5 এটাকে আমরা ভাগ করলে কত আসতেছে, সেটাই হচ্ছে আমার পার্সেন্টেজ আনসারই হবে বা মুনাফার হারের আনসারটি হবে। তো এখানে এই যে 46/5 যদি আমরা ভাগ করি, তো ভাগ করলে হচ্ছে 9.2, আর 1/100 জন্য পার্সেন্ট আকারে চলে আসবে, তাহলে এটা হবে 9.2%। অর্থাৎ মুনাফার গড়, মুনাফার হার, গড় বলতে বোঝানো হচ্ছে যে দুইটা আলাদা আলাদা ক্ষেত্রে টোটাল যে মুনাফা এবং দুইটা আলাদা আলাদা ক্ষেত্রে টোটাল যে মূলধন, এই মূলধনের উপর যে টাকাটা মুনাফা আসছে, এই মুনাফার হারটা হচ্ছে 9.2%। এটাই হবে আমাদের আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন এই ম্যাথটি কিভাবে আসছে। তো যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে ফেসবুকে কমেন্ট করবেন অথবা লাইভ ক্লাসের জন্য বলবেন, আমি লাইভ ক্লাস নিব এবং সুন্দর করে আবার বোঝানোর চেষ্টা করব। তো আশা করি এইরকম যদি আপনারা ভালো করে খেয়াল রাখেন এবং বেসিক ক্লাসগুলো যদি করে থাকেন, তাহলে আশা করি এই প্রশ্নগুলো সমস্যা হওয়ার কোনো কথা না। তো তারপরে হচ্ছে আমরা 15 নম্বর প্রশ্নটি দেখে নিব। তো এই প্রশ্ন বলা হয়েছে, রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। তো উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। তো দুইবারে উনি টাকা নিয়েছেন, কিন্তু টোটাল হচ্ছে 9,900 টাকা মুনাফা দেন, কিন্তু আবার দুই ক্ষেত্রে হচ্ছে মুনাফার হার সমান, সেক্ষেত্রে আমরা মুনাফার হারটা নির্ণয় করতে হবে। তো আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন। এখন আমি হচ্ছে প্রশ্নটি মুছে দিতেছি। তো মুছে দেওয়ার পর হচ্ছে আমি করবো, আমার কাছে বই আছে, আপনাদের কাছে যাদের কাছে বই নেই তারা হচ্ছে এটা খাতায় তুলে নেন। এখন হচ্ছে আমি মুছে দিতেছি। তো এই প্রশ্নের ক্ষেত্রে যেহেতু উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান এবং হচ্ছে 3 বছর এবং 4 বছরের জন্য আমার কি মুনাফা হচ্ছে 9,900 টাকা টোটাল মুনাফা, সেক্ষেত্রে আমরা ধরে নিব কি মুনাফার হার x%। তাহলে আমরা লিখি, মনে ধরি মুনাফার হার x টাকা বা x%, আমরা x% ধরবো, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। x%, আমরা এটা মুনাফার হার ধরে নিলাম। তো মুনাফার হার যদি x% হয়, এখন হচ্ছে আমার কি প্রথম ক্ষেত্রে 3 বছরের জন্য 10,000 টাকা উনি ঋণ নিছেন, তাহলে n ইকুয়ালস টু হচ্ছে 3 বছর, আর আসল p ইকুয়ালস টু হচ্ছে 10,000 টাকা ঋণ, 10,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমার মুনাফা কতটুকু আসতেছে, মুনাফা i ইকুয়ালস আমরা জানি কি PNR। তাহলে আমরা এই আইটা আমরা প্রথমে বের করব, প্রথম ক্ষেত্রে আই। তো এটা আমরা লিখে নিলাম প্রথম ক্ষেত্রে, তাহলে আই ইকুয়ালস টু PNR, পি হচ্ছে কত 10,000 টাকা, 10,000, এন হচ্ছে 3 বছর, লিখলাম 3 বছর, আর পার্সেন্ট হচ্ছে আর হচ্ছে x%, তাহলে x/100 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম ক্ষেত্রের মুনাফা। এখন ভাগ করে যদি আমরা দেখি তাহলে কত আসছে, 2টা শূন্য বাদ, তার হচ্ছে কত 300x টাকা। এটা হচ্ছে আমার প্রথম ক্ষেত্রের মুনাফা। এখন আবার দ্বিতীয় ক্ষেত্রে আবার মুনাফা বের করতে হবে, কারণ উনি দুইভাবে বা আলাদা আলাদাভাবে দুইবারে নিছেন। একটা হচ্ছে 4 বছরের জন্য 15,000 টাকা। তো মুনাফার হার কিন্তু সেম x%, শুধু আমরা দ্বিতীয় ক্ষেত্রে আমরা n চেঞ্জ হবে, n ইকুয়ালস টু অর্থাৎ সময় কত বছর, 4 বছরের জন্য, তাহলে 4 বছর, আর কি আছে আসলটা কত হাজার টাকা ছিল, 15,000 টাকা, আমরা লিখলাম 15,000 টাকা। তো এই ক্ষেত্রে হচ্ছে I1 যদি আমরা ধরি এটা, আর এটা হচ্ছে I2, তাহলে I2 কি হবে PNR, P কত 15,000 টাকা, 15,000 ইন্টু সময় কত বছর, 4 বছর, আর হচ্ছে মুনাফার হার কিন্তু দুইটা উভয় ক্ষেত্রে সেম, সেক্ষেত্রে x%, অর্থাৎ আমরা x% কে আমরা x/100 টাকা লিখতে পারি। আচ্ছা, এখন দেখেন আমরা কি করব, ভাগ করব, ভাগ করার পর হচ্ছে আমার কত থাকে 150 ইন্টু 4, তাহলে 4 15 হচ্ছে 60, 600 x
টাকা। তাহলে দেখেন আমরা কি পাইছি, প্রথম ক্ষেত্রে I1 পাইছি 300x, দ্বিতীয় ক্ষেত্রে I2 পাচ্ছি 600x, অর্থাৎ এই দুইটার যোগফলই হবে আমার কত, যে টোটাল মুনাফা। তাহলে আমরা লিখতে পারি কি শর্ত মতে, কারণ এটা হচ্ছে প্রথম মুনাফা, এটা হচ্ছে দ্বিতীয় মুনাফা, এবং টোটাল মুনাফা বলছে যে 9900 টাকা। তাহলে টোটাল মুনাফা I1 প্লাস I2, তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে I1 কত 300x প্লাস I2 কত 600x ইকুয়ালস টু 9900 টাকা। এখন কি 600 আর 300 হচ্ছে 900x ইকুয়ালস টু 9900, বা x ইকুয়ালস টু 9900 ডিভাইড বাই হচ্ছে 900, 9 11, তাহলে x এর মান কত 11। এখন দেখেন x এর মান 11, তাহলে মুনাফার হার কত, x এর জায়গায় বসাবো, তাহলে মুনাফার হার পাচ্ছি আমরা কত 11%। সুতরাং মুনাফার হার কত, x এর জায়গায় শুধু x% ছিল, সমান হচ্ছে 11%। x এর মানটা শুধু বসাই দিতেছি, আমাদের আনসারটি চলে আসতেছে। তাহলে এই যে আনসারটি আসছে, এটাই হচ্ছে আমাদের প্রশ্নে চাইছিল বের করতে। তাহলে আমরা বের করতে পারলাম যে মুনাফার হার কত 11%। তো আপনারা এই নিয়মটা ফলো করবেন। ঐকিক নিয়মে অনেক সময় ঐকিক নিয়মে অনেক এই করে দেয়, তো ঐকিক নিয়ম থেকে এই নিয়মটা বেস্ট, আপনাদের সময় কম লাগবে। ঐকিক নিয়মে যদি আপনারা করতে যান, তাহলে আপনাদের এই ম্যাথ যদি আপনার 5 মিনিট লাগে, ঐকিক নিয়মে করলে আপনার 10 থেকে 12 মিনিট লাগতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি যে এই সূত্র ইউজ করে আপনারা যদি করতে পারেন তাহলে হচ্ছে বেস্ট, এবং আশা করি আমি সুন্দরভাবে হচ্ছে বেসিক ক্লাসের পর হচ্ছে আমি সুন্দরভাবে সূত্রের মাধ্যমে হচ্ছে আমি একটার পর একটা ধারাবাহিকভাবে বুঝিয়ে দিতেছি। তো আশা করি আপনারা যদি এই ক্লাসগুলো নিয়মিত করে থাকেন, তাহলে হচ্ছে এই প্রশ্নগুলোর সমাধান মানে অসুবিধা হওয়ার কোনো কারণ নাই, এবং সহজেই সলভ করতে পারবেন। তাহলে আশা করি আপনারা প্রশ্ন 15 বুঝতে পারছেন। এখন আমরা এর পরবর্তী প্রশ্ন 16 নাম্বার প্রশ্নটি দেখে নিব। তো এই প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখি, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ। তাহলে মুনাফা যদি আমরা আসল যদি 100 টাকা ধরি, তাহলে 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ, অর্থাৎ 200 টাকা। তো কত বছরের মুনাফা আসলে 3 গুণ। তাহলে আমরা কি করব, ধরে নিব প্রথমে যে ধরি আসল 100 টাকা। তো এই সমাধানের ক্ষেত্রে আমরা সমাধান লিখে দিয়েছি, ধরি আসল 100 টাকা, আসল 100 টাকা। যেহেতু বলা হয়েছে কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ, তাহলে 6 বছরের মুনাফা আসল কত হবে, দ্বিগুণ। তাহলে 6 বছরের মুনাফা আসলের কত হচ্ছে দ্বিগুণ, 100 ইন্টু 2 ইকুয়ালস টু 200 টাকা। তাহলে 6 বছরে আমার মুনাফা কত বাড়ছে, যে মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিই, তাহলে 6 বছরের মুনাফা পেয়ে যাচ্ছি। তাহলে সুতরাং লিখতে পারি 6 বছরের মুনাফা কত, যে 200 মাইনাস হচ্ছে কত 100 সমান হচ্ছে 100 টাকা। তো আমি পেয়ে গেলাম কত, যে 6 বছরে আমার মুনাফাটা পেয়ে গেছি। আচ্ছা, আবার বলা হয়েছে যে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। যে প্রশ্নে বলা হয়েছে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে, অর্থাৎ আমার বলা হয়েছে কত বছর সময় চাইছে। তাহলে হচ্ছে আমরা মুনাফা আসলে 3 গুণ ইকুয়ালস আমরা লিখতে পারি কি, মুনাফা আসল 3 গুণ ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে কত বছরে মুনাফা আসলের 3 গুণ হবে, এরকম প্রশ্ন ছিল। হ্যাঁ, আসলে 3 গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি 100 আসলের 3 গুণ, অর্থাৎ 100 ইন্টু 3 ইকুয়ালস টু 300 টাকা। তাহলে সেই ক্ষেত্রে আমার মুনাফা কত আসতেছে, সুতরাং মুনাফা কত আসতেছে, মুনাফা আসল থেকে আমরা যদি বাদ দিই, তাহলে মুনাফা ইকুয়ালস টু পাচ্ছি যে মুনাফা আসল মাইনাস হচ্ছে আসল ইকুয়ালস টু 200 টাকা। তখন হচ্ছে আমার মুনাফা 200 টাকা। এখন আমরা বলা হয়েছে যে কত বছর সময় চাইছে, তাহলে 100 টাকা মুনাফা হয় কয় বছরে, 6 বছরে। 1 টাকা কত বছরে, 200 টাকা কত বছরে, একদম ইজি ঐকিক নিয়ম। তাহলে আমরা লিখতে পারি 100 টাকা মুনাফা, যেহেতু মুনাফার হার সেম, সেক্ষেত্রে আমরা ঐকিক নিয়ম এইরকম লিখতে পারতেছি। তাহলে 100 টাকা মুনাফা হয় 6 বছরে। সুতরাং 1 টাকা কত হয়, 1 টাকা মুনাফা হয় 6 ভাগ 100 বছরে। সুতরাং হচ্ছে 200 টাকা মুনাফা হয় 6 ইন্টু 200 ডিভাইড বাই হচ্ছে 100 বছরে, সমান এটাকে এটা ভাগ করলে হচ্ছে 2 সমান হচ্ছে 12 বছর। 12 বছরে
এটাই হবে আমাদের আনসার। যেহেতু আমাদের সময় চাইছে, সময় হচ্ছে মুনাফা আসলে 3 গুণ হতে কত বছর লাগবে, তো মুনাফা আসলে 3 গুণ হতে হলে মুনাফা হচ্ছে আমার 200 টাকা হতে হয়। তো 100 টাকা যদি 6 বছর হয় তাহলে 200 টাকা হতে হবে 12 বছরে। তাহলে এই 12 বছরে আমরা মুনাফা আসলে 3 গুণ পাবো। তাহলে আশা করি আপনারা 16 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন আমরা পরবর্তী প্রশ্ন 17 নম্বরটি দেখব। তো এবার 17 নম্বর প্রশ্নটি দেখে নেব। বলা হয়েছে যে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 2/5 মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। তো একদম সহজ একটা অঙ্ক। তো এখানে মুনাফা আসল যে একটু কনফিউশন সৃষ্টি করতে পারে, তো এটা কোনো বিষয় না। আমরা কি করব, ধরে নিব আসল 100 টাকা, সরি আসল পি টাকা, কারণ হচ্ছে এখানে মুনাফা আসল দেওয়া আছে, তার মানে মুনাফা প্লাস হচ্ছে আসল। তো এরকম যদি হয় তখন আপনারা এই মুনাফা আসলটাকে ইগনোর করে মুনাফা আসলটাকে বা আসলটাকে আপনারা ধরে নেবেন। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কি সমাধানটা এরকম হবে, ধরি আসল পি টাকা, কারণ আমরা মুনাফা আসল থেকে বিয়োগ দিতে পারতেছি না, কারণ মুনাফাও জানি না, আসল পি টাকা। তাহলে আমার কি মুনাফা আসলের এত অংশ, তাহলে মুনাফা আমরা কত, সুতরাং মুনাফা আই ইকুয়ালস টু আমরা কি আসলের 2/5 তাহলে আসল কত, পি ইন্টু 2/5 সমান হচ্ছে 2p/5 টাকা। মুনাফা পেয়ে গেছি। আবার কি বলা হয়েছে, আর মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা, অর্থাৎ শতকরা বার্ষিক শতকরা বলতে মুনাফার হার বোঝানো হচ্ছে। তাহলে মুনাফার হার আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি মুনাফার হার আর ইকুয়ালস টু 8% ইকুয়ালস টু 8/100 আমরা লিখতে পারি। আচ্ছা দেখেন আমাদের মোট কি শেষ, আই শেষ, আর শেষ, পি শেষ, সময় চাইছে আমরা এন বের করব। তাহলে আমরা জানি কি আই ইকুয়ালস টু পি এন আর। তাহলে আই এর মান কত, 2p/5 ইকুয়ালস টু পি মানে আসল, আসল কত টাকা, পি টাকা, এন আমরা জানি না, আর আর হচ্ছে 8/100, সরি 8/100। এই জায়গা থেকে আমাদের এন বের করতে হবে। তাহলে আমরা এন বের করব কিভাবে, এন ইকুয়ালস টু দেখেন এইটা 100 কি আছে, ভাগ আকারে আছে, তাহলে আমরা এন ইকুয়ালস টু লিখতে পারি 2p/5। পি কি আছে, এই সাইডে গুণ আকারে আছে, এন এর সাথে গুণ আছে, তাহলে এন এর অপর পাশে গেলে ভাগ হবে, তাহলে আমরা লিখলাম পি। তারপরে দেখেন এন এর সাথে 100 ভাগ আকারে আছে, তাহলে এই সাইডে আসলে গুণ আকারে আসবে, তাহলে লিখবো 100। তারপরে এন এর সাথে 8 গুণ আছে, তাহলে এই সাইডে আসলে কি 8 ভাগ আকারে আসবে, তো আমরা কি করব, 8 আমরা ভাগ করে দিব। এখন এন পি পি বাদ যায়, 2 হচ্ছে 8 এর মধ্যে হচ্ছে 4 বার যায়, তাহলে আমরা লিখতে পারি 4/25, তার মানে 5/25 হচ্ছে 5, অর্থাৎ n ইকুয়ালস টু আমরা পাচ্ছি কি 5। এখন দেখেন n কি আমাদের সময় চাইছিল এবং বছর চাইছিল, তাহলে আমরা n ইকুয়ালস টু আমরা লিখতে পারি 5 বছর, সুতরাং 5 বছর। তো 5 বছরে এইরকম হবে যে মুনাফা আসলে হবে 2/5, আর এটাই হবে আমাদের আনসার। যেহেতু শুধুমাত্র বছর চাইছে বা সময় চাইছে, যে সময় নির্ণয় করতে হবে, তাহলে আমরা n ইকুয়ালস টু 5 বছর পেয়ে গেছি, তাহলে এটাই হবে আমাদের আনসার। তো আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন। তো এই ম্যাথটা হয়েছে শুধুমাত্র এইটা একটু কনফিউশন আপনাদের জন্য, যে এই আসলটা মুনাফা আসল কি করব না করব সেটা হচ্ছে ঝামেলা। তো আপনারা এই ঝামেলা না করে হচ্ছে এই শুধুমাত্র একটা জিনিসই ধরে নেবেন, যে কোনো একটা এক্স ওয়াই জেড ধরে নেবেন। আমরা পি ধরে নিছি, তারপর মুনাফা বের করছি, আই ইকুয়ালস টু পি এন আর, এন বের করতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো আশা করি আপনারা প্রশ্ন 17 নম্বরটিও বুঝতে পারছেন। তখন আমরা 18 নম্বর প্রশ্নটি দেখে নিব। বলা হয়েছে কি যে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার উপর 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, অর্থাৎ 3 মাস পর পর একটা মুনাফা দিবে, 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12%, অর্থাৎ মুনাফার হার বলে দেওয়া হয়েছে হলো 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন। তো এই প্রশ্নটি একদম সহজ। আমরা এখানে কি করব, সমাধানের ক্ষেত্রে আমরা শুধুমাত্র যা যা দেওয়া আছে সেটাই আমরা লিখব। দেন আসল পি ইকুয়ালস টু আমরা কত দেওয়া আছে, আসল পি ইকুয়ালস টু আমরা পাচ্ছি 10 লাখ, তাহলে আমরা একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। আমরা পি পেয়ে গেছি, আসল পেয়ে গেছি এত টাকা। আচ্ছা এরপরে কি আছে, যে সঞ্চয়পত্র বার্ষিক মুনাফার হার আর ইকুয়ালস টু 12%, 12% ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি 12/100। তো আরো আমাদের দেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে সময়, যেহেতু বলা হয়েছে 3 মাস অন্তর্ভিত্তিক মুনাফা, তাহলে আমরা সময় যেহেতু বছরে নেই, তাহলে আমরা n ইকুয়ালস টু লিখতে পারি 3 মাস অন্তর। তাহলে 3 মাসে কত বছর হয়, 3/12 বছর। কারণ কি 12 মাসে হয় 1 বছর, 12 মাসে হয় 1 বছর, তাহলে 1 মাসে হয় 1/12
আর সুতরাং 3 মাসে কত বছর? 3 মাসে হয় 3/12। তাহলে এই হচ্ছে বছর এককে, আমরা কি এককে নিচ্ছি, তো যেহেতু বছর এককে তাই 12 দ্বারা ভাগ করছি। যদি বলা হয়তো বছর থেকে মাসে নিতাম তাহলে 12 দ্বারা গুণ করতাম, যেহেতু মাস থেকে বছরে নিতেছি তাই 12 দ্বারা ভাগ করতেছি। তো n ইকুয়ালস টু পাচ্ছি কি 3/12 বছর। তো আমরা সব কিছু পেয়ে গেছি। এখন বলা হয়েছে যে প্রথম 3 মাস পর মুনাফা, অর্থাৎ প্রথম 3 মাস অর্থাৎ 3/12 বছর পর মুনাফা কত। তো আই জানি না, আই আমাদের বের করতে বলা হয়েছে আই ইকুয়ালস টু হোয়াট। তো আমরা জানি আই ইকুয়ালস টু কি PNR। তো পি কত? 10 লাখ, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, ইন্টু এন কত বছর? এন হচ্ছে আমার 3/12, তাহলে এন হচ্ছে 3/12। আচ্ছা, আর আমাদের দেয়া আছে আর কত? 12/100, লিখলাম 12/100। তো এই হচ্ছে আমার 3 মাসের জন্য আমার মুনাফা আই ইকুয়ালস টু PNR। যেহেতু 3 মাসের জন্য বলা হয়েছে, আমরা এন হচ্ছে বছর এককে আসে সেজন্য আমরা বছর এককে নিয়ে আসছি। তো আই ইকুয়ালস টু PNR 12 আর 12 ভাগ করলে 1, আর এটা হচ্ছে দুইটা জিরো বাদ যাবে, 1 2 3 4, চারটা জিরো, 1 2 3 4। এখন হচ্ছে 3 দ্বারা গুণ করব, তাহলে 3 একে 3, তারপর হচ্ছে একক, তাহলে হচ্ছে এই যে 3 মাস পর যে মুনাফাটা হবে সেটা হচ্ছে 30,000 টাকা। তাহলে এটাই হচ্ছে 3 মাস পর মুনাফা, এটাই হবে আমাদের আনসার। যেহেতু প্রশ্নে বলা হয়েছে 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন, তাহলে 3 মাস পর যে মুনাফাটা পাবেন সেটা হচ্ছে 30,000 টাকা। অর্থাৎ উনার যে বার্ষিক যে 10 লাখ টাকা রেখে 12% হারে যদি 3 মাস পর মুনাফা যেতটুকু দিবে সেটা হচ্ছে 30,000 টাকার সমান। অর্থাৎ আমাদের আনসারটি হবে 30,000 টাকা। তাহলে আশা করি আপনারা 18 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। তো প্রথমে 19 নম্বর প্রশ্নটি দেখে নিব। তো বলা হয়েছে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 37 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 37 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা কিনলেন। ধরে নিলাম আমরা 37 টাকা দরে যদি 37 টাকায় 12টি দরে যদি 37টি কলা কেনা হয়, তাহলে 18টি দরে ঠিক সেম 37টি কলাই কেনা হবে। তো ব্যবসায়ী বিক্রয়কর্মী 37 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন, অর্থাৎ দুইটা যোগ করে যতটি কলা আছে সেই সব কলা 15টি দরে 37 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। তো প্রথমে প্রশ্ন হচ্ছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিল, অর্থাৎ প্রতি 100টি কলা কি দরে ক্রয় করেছিল। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিক্রয়কর্মী সবগুলো কলা বিক্রয় করলে, অর্থাৎ 37 টাকায় 15টি দরে বিক্রয় করলে লাভ হবে কি ক্ষতি হবে সেটা আমাদের দেখতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যবসায়ী 25% লাভ যদি করতে হয় তাহলে প্রতি হালি কলা কত দরে বিক্রয় করতে হবে বা কি দরে বিক্রয় করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আশা করি প্রশ্ন পড়ে আপনারা বুঝতে পারছেন কিছু একটা, যে আমরা এর আগে এই সেম প্রশ্ন আমরা একটা করেছিলাম। এটা আমাদের কোন, আচ্ছা এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্নের সমান কোয়েশ্চেন। এটা এই 3 নাম্বার প্রশ্ন থেকে এই সৃজনশীলটা চলে আসছে। তারপরেও আমি হচ্ছে এটা সমাধান করে দিব, যা আপনাদের জন্য হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু এটা হচ্ছে হুবহু 3 নাম্বার প্রশ্নের সমাধান। তো আমি প্রথমে প্রশ্নগুলো হচ্ছে মুছে দিব, কারণ এখানে জায়গা নেই, আপনারা খাতায় তুলে নেন প্রশ্নটি, আর যদি বই থাকে তাহলে তো আর তোলা লাগবে না। তাহলে আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নের সমাধানটি করে নিব। তো ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিল। তাহলে আমরা এই প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিল আমরা দেখে নেই যে যশোর থেকে 37 টাকায় 12টি দরে বিক্রয় করা হয়েছিল। তাহলে আমরা লিখতে পারি কি 12টি কলা ক্রয় করেছিল 37 টাকায়। তাহলে আমরা লিখতে পারি 12টি কলার ক্রয় মূল্য 37 টাকা। যেহেতু যশোর থেকে সেজন্য 12টি দরে 37 টাকায় 12টি দরে কিনা হয়েছিল। তো বলা হয়েছিল প্রতি 100 অর্থাৎ 100টি কলা। তাহলে আমরা ওই নিয়মের মাধ্যমে করতে পারি একটি কলার ক্রয় মূল্য 37 ভাগ 12 টাকা, সুতরাং হচ্ছে 100টি কলার ক্রয় মূল্য 37 ইন্টু 100 ডিভাইড বাই হচ্ছে 12 টাকা। তো আমরা এটা যদি 3 হয় তাহলে হচ্ছে 100টি কলার ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। তো আশা করি আপনারা এই প্রশ্নটির উত্তর বুঝতে পারছেন যে প্রতি 100 বলতে 100টি কলার ক্রয় মূল্য জানতে চাওয়া হয়েছিল। তো আমরা 100টি কলার ক্রয় মূল্যটি বের করে নিলাম। 100টি কলার ক্রয় মূল্য কত টাকা? 300 টাকা। তাহলে ক নাম্বার প্রশ্ন আমাদের সমাধান শেষ। এখন হচ্ছে আমরা খ নাম্বারটি প্রশ্নের সমাধান করব, অর্থাৎ 2 নাম্বার প্রশ্নটি। তো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে সমাধান একদম সহজ। প্রথমে আমরা একটি কলার ক্রয় মূল্য বা একটি কলার বিক্রয় মূল্য যদি আমরা বের করতে পারি তাহলেই হচ্ছে আমাদের সমাধান চলে আসবে। তো আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে যশোর থেকে যে কলা ক্রয় করা হয়েছিল, তো একটির ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করব। তো যেহেতু যশোর থেকে ক্রয় করা হয়েছিল তাহলে ক্রয় মূল্য, তাহলে লিখতে পারি যশোরের ক্ষেত্রে যে 12টি কলার ক্রয় মূল্য
কত টাকা 37 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 37 ভাগ 12 সমান কত লিখতে পারি 3 12 37 3 টাকা। তো একটি কলার ক্রয় মূল্য পেয়ে গেলাম যশোর থেকে। আবার কি বলা হয়েছে যশোর থেকে পরে হচ্ছে কুষ্টিয়া থেকে হচ্ছে 37 টাকায় 18টি ধরে, তাহলে 18টি কলার ক্রয় মূল্য 18টি কলার ক্রয় মূল্য কত টাকা 37 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 37 ভাগ 18 ইকুয়ালস টু 2 টাকা। তো আমরা পেয়ে গেলাম কি যে টোটাল ক্রয় মূল্য ধরে নিলাম একটি একটি করে ক্রয় মূল্য কত টাকা হয়েছিল। তো প্রথমে একটির ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 3 টাকা, পরে আবার একটির ক্রয় মূল্য 2 টাকা। অর্থাৎ আমরা লিখতে পারি যে 1 প্লাস 1 দুই ক্ষেত্রে হচ্ছে দুইটার ক্ষেত্রে ক্রয় মূল্য আলাদা আলাদা, সেক্ষেত্রে আমরা ক্রয় মূল্যটি আলাদা আলাদা হিসাব করতে হবে। 1 প্লাস 1 ইকুয়ালস টু দুইটি কলার ক্রয় মূল্য পেয়ে গেলাম। ক্রয় মূল্য কত টাকা 3 যোগ 2 টাকা, 3 যোগ 2 ইকুয়ালস টু 5 টাকা। তো এটা কিসের জন্য করা হয়েছে, কারণ হচ্ছে আমরা আলাদা আলাদা ধরে কিনছি, সেজন্য আলাদা আলাদা ভাবে ধরে কেনার পর একটি আর একটি যোগ করে দিব। তো দুইটি আলাদা আলাদা কলার ক্রয় মূল্য আমরা একসাথে পেয়ে গেলাম কত টাকা 5 টাকা। এখন এই দুইটি কলার বিক্রয় মূল্য কত সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের সমাধানটি শেষ হয়ে যাবে। এখন দেখেন কি বিক্রয় করা হয়েছিল কত 15টি ধরে, তা বিক্রয় করেন যে 37 টাকায় 15টি ধরে। তাহলে আমরা কি করব দুইটি কলার বিক্রয় মূল্য বের করব। তাহলে আমরা এই প্রশ্ন থেকে এখন আমরা বের করতে পারি কি 15টি বিক্রয় করা হয়, 15টির বিক্রয় মূল্য 37 টাকা। তো আমরা কিসে কয়টির বিক্রয় মূল্য বের করতে হবে, যেহেতু দুইটি কলার ক্রয় মূল্য আমরা জানি, তাহলে এই দুইটি কলার বিক্রয় মূল্য থেকে আমরা লাভ ক্ষতি হিসাব করতে পারবো। তাহলে আমরা একটির বিক্রয় মূল্য বের করলাম 36/15 টাকা। সুতরাং দুইটির বিক্রয় মূল্য কত হবে 37 ইন্টু 2 ভাগ হচ্ছে 15 টাকা ইকুয়ালস আমরা যদি ভাগ করে থাকি তাহলে ভাগ করলে আমরা পাবো, তো ভাগ করলে আসতেছে 24/5 টাকা। এখন এই যে মূল্যটা এটা হচ্ছে আমার ক্রয় মূল্য থেকে কম, যেহেতু আমার ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, সেক্ষেত্রে আমরা কি হতে হয় ক্ষতি, তাই আমরা লিখতে পারি যেহেতু বিক্রয় মূল্য কম, যেহেতু বিক্রয় মূল্য কম, কারণ কি এটাকে ভাগ করলে 4 আছে, কিন্তু হচ্ছে এখানে হচ্ছে 5 টাকা, তাহলে বিক্রয় মূল্য বেশি, যেহেতু বিক্রয় মূল্য কম সুতরাং ক্ষতি হবে। আচ্ছা, আমরা একটা অংশ শেষ করছি। এখন বলা হয়েছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। যেহেতু আমরা ক্ষতি হবে তাহলে শতকরা ক্ষতি আমাদের বের করতে হবে। এখন দেখে নিব যে কত ক্ষতি হয়। তাহলে আমরা ক্ষতি কত পাচ্ছি যে 5 থেকে এটা যদি বাদ দিই তাহলে আমরা ক্ষতিটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করব বিয়োগ করব। তাহলে আমরা ক্ষতি কতটুকু হয়, এই উপরের অংশটুকু আমরা মুছে দিতেছি, তো উপরের অংশটুকু আপনারা তুলে নেবেন। সুতরাং ক্ষতি হয় কত টাকা সেটা আমরা এখন বের করব। সুতরাং আমরা লিখলাম সুতরাং ক্ষতি যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য মাইনাস, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য 24/5 ইকুয়ালস টু, তাহলে আমরা ক্ষতি পেয়ে গেলাম কত 1/5 টাকা আমাদের ক্ষতি হয়। এখন এই টাকাটা কত টাকার মধ্যে ক্ষতি হয়, ক্রয় মূল্য 5 টাকার টাকার কারণেই হচ্ছে আমার এই কতটুকু ক্ষতি হয়, সেজন্য আমরা লিখতে পারি 5 টাকায় ক্ষতি হয় 1/5 টাকা। এটা 5 টাকা ক্রয় মূল্যের জন্য আমাদের ক্ষতি হচ্ছে। তো ক্রয় মূল্য যদি আমরা একটু কমিয়ে কিনতাম তাহলে কিন্তু লাভ হতো, সেজন্য আমরা 5 টাকায় ক্ষতি হয় কত 1/5 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 1/5 ইন্টু 5 টাকা। আর যেহেতু বলা হয়েছিল শতকরা কত লাভ বা ক্ষতি হয়, যেহেতু আমাদের ক্ষতি হচ্ছে তাহলে অবশ্যই শতকরা ক্ষতি হবে। সুতরাং 100 টাকায় ক্ষতি হয় 1 ইন্টু 100 আর 5 ইন্টু 5 টাকা সমান কত, এটাকে যদি আমরা ভাগ করি 5 20 4 অর্থাৎ 4 টাকা। অর্থাৎ 100 টাকায় আমার কত টাকা ক্ষতি হচ্ছে 4 টাকা। সুতরাং আমরা যখন হিসাব করব শতকরা কত ক্ষতি হচ্ছে, সুতরাং শতকরা ক্ষতি হচ্ছে 4 টাকা অর্থাৎ 4%। এই নিচের লাইনটা আমি মুছে দিতেছি। সুতরাং শতকরা ক্ষতি হচ্ছে 4 টাকা। সুতরাং এখানে যদি শতকরা ওয়ার্ডটা ইউজ না করেন তাহলে 4% লিখবেন, আর যদি শতকরা ইউজ করেন তাহলে 4 টাকা লিখবেন। সুতরাং শতকরা ক্ষতি হয়, শতকরা এই লাইনের পর হচ্ছে এই লাইনটুকু আসতেছে, শতকরা ক্ষতি হয় 4
টাকা। তো আশা করি আপনারা 2 নম্বর মানে 19-এর 2টা বুঝতে পারছেন যে শতকরা কত লাভ বা ক্ষতি কিভাবে বের করতে হবে। প্রথমে আমরা ক্ষতি বের করব, যে লাভ হবে কি ক্ষতি হবে, ক্ষতি বের করব। তারপর হচ্ছে যদি ক্ষতি হয়ে থাকে তাহলে আমরা ক্ষতি কত হচ্ছে সেটা আমরা বের করব, এবং কিসের কারণে হচ্ছে, ক্রয় মূল্যের জন্য হচ্ছে, তাহলে 5 টাকার জন্য ক্ষতি হয় কত, 1 টাকার জন্য কত, 100 টাকার জন্য কত, কারণ শতকরা চাইছে সেজন্য আমরা 100 টাকা বের করব। তাহলে আশা করি আপনারা ক্ষতি কিভাবে শতকরা লাভ ক্ষতি বের করতে হয় সেটা আশা করি বুঝতে পারছেন। তো যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আপনারা প্রশ্ন 3 নাম্বারটা আগে সলভ করবেন। তো 3 নাম্বার প্রশ্ন সলভ করার পর ধীরে ধীরে আপনারা সব ম্যাথ সলভ করার পর 19 নাম্বার আসবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের সুবিধা হবে এবং সবগুলো ম্যাথ ভালোভাবে বুঝতে পারবেন। তো আশা করি আপনারা 19-এর 2 বুঝতে পারছেন। এখন আমরা 19-এর 3 নাম্বারটি সলভ করার চেষ্টা করি। তো 3 নাম্বার প্রশ্ন বলা হয়েছে, ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। তাহলে প্রথমে আমরা বিক্রয় মূল্য বের করে নেব, যে 25% লাভে আমার বিক্রয় মূল্য কত। তাহলে আমরা মনে করি ক্রয় মূল্য 100 টাকা। যখনই পার্সেন্টেজ আসবে তখনই আমরা 100 টাকা ধরে নিব। মনে করি ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 25% লাভে বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে। তাহলে 25% লাভে বিক্রয় মূল্য যেহেতু 25% লাভ বলছে, তার মানে 100 টাকার মধ্যে 25 টাকা লাভ, সেক্ষেত্রে আমরা বিক্রয় মূল্যটা হবে 100 যোগ 25 ইকুয়ালস টু 125 টাকা। তো আমরা 25% লাভে আমরা এখন বিক্রয় মূল্য বের করছি, কিন্তু বলা হয়েছে কি যে 25% লাভে মানে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এর আগের প্রশ্নে আমরা কি করছিলাম, যে ক্রয় মূল্য 5 টাকার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বিক্রয় মূল্য কত হয়, যে ক্ষতি হয়েছিল। কিন্তু আমরা এই 5 টাকার ক্ষেত্রে আমরা 25% লাভ করতে চাই, সেজন্য আমরা কি করব, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, যে 25% লাভে বিক্রয় মূল্য যেটা, এটা হবে আমাদের বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। কারণ কি আমাদের চাইছে 25% লাভ, সেক্ষেত্রে 25% লাভের বিক্রয় মূল্য এটা। কিন্তু আমরা এর আগের প্রশ্নে কত টাকা ক্রয় মূল্য দিয়েছিলাম, 5 টাকার ক্রয় মূল্যের ক্ষেত্রে দিয়েছিলাম, সেজন্য আমরা 5 টাকা করব। যদি আমরা আগের প্রশ্নে ক্রয় মূল্য, যে দুইটি ক্রয় মূল্য যদি 20 টাকা দিতাম তাহলে 20 টাকার ক্ষেত্রে করতাম, কিন্তু দুইটি ক্রয় মূল্য আমরা জানি কত টাকা, 5 টাকা ছিল, সেক্ষেত্রে আমরা 5 টাকার ক্ষেত্রে কত টাকা বিক্রয় মূল্য পাবো সেটা আমরা বের করতে হবে। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে 25% লাভের বিক্রয় মূল্য কত হবে, 125 ভাগ 100 টাকা। তখন আগের প্রশ্নের ক্রয় মূল্য আমরা দিয়েছিলাম দুইটি কলার ক্রয় মূল্য 5 টাকা, সুতরাং আমরা ক্রয় মূল্য 5 টাকা হলে যে বিক্রয় মূল্য 25% লাভে, এই 5 টাকার ক্ষেত্রে 25% লাভে বিক্রয় মূল্য কত সেটা আমরা এখন বের করতেছি। তাহলে 125 ইন্টু 5 টাকা। তাহলে এটাকে ভাগ করলে 5 20 100, 5 25 5 মানে হচ্ছে 5 ভাগের 4 টাকা। তাহলে আমরা যেটা পাইছি এটা হচ্ছে, সরি এখানে ভুল হচ্ছে, 5 25, এখানে 25 হবে, আচ্ছা 25 ভাগের 4 টাকা, কারণ হচ্ছে 5 25 হচ্ছে এখানে 25 হবে, এখানে ভুলে 5 দিয়ে দিয়েছিলাম, আর এটা হচ্ছে 20, 5 20 100। আচ্ছা একটা ঝামেলা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, 5 20 100, তারপর হচ্ছে এটাকে 5 দ্বারা ভাগ করলাম হচ্ছে 4, আর এটাকে 5 দ্বারা ভাগ করলাম 25, তার মানে হচ্ছে 25 ভাগের 4, অর্থাৎ 25 ভাগের 4 টাকা চলে আসছে। তো এইটা হচ্ছে আমার 5%, যে ক্রয় মূল্য 5 টাকা হলে 25% লাভের বিক্রয় মূল্য হচ্ছে এই অংশটুকু। তাহলে আমরা কি পাচ্ছি, যে দুইটি কলার ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে আমার হচ্ছে বিক্রয় মূল্য, এই দুইটি কলার বিক্রয় মূল্য যদি আমি 25 ভাগের 4 টাকায় বিক্রয় করি, তখনই হচ্ছে আমি কি পাবো, 25% লাভ হবে। তাহলে এই দুইটি কলার বিক্রয় মূল্য যদি এত টাকা হয়, যেহেতু বলা হয়েছে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে, তাহলে একটির ক্ষেত্রে কত আর চারটি ক্ষেত্রে কত সেটা আমরা বের করে দিলেই আনসারটি হয়ে যাচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি, এখন দুইটি বিক্রয় করতে হবে কত টাকায়, যে 25% লাভ করতে হলে দুইটি বিক্রয় করতে হবে, বিক্রি করতে হবে 25 ভাগের 4 টাকায়। আচ্ছা একটু সুন্দর করে লিখতেছি, 25 ভাগের 4 টাকা। যেহেতু আমার বলা হয়েছে প্রতি হালি কলা, তাহলে এক হালি সমান 4টি, সুতরাং একটি বিক্রয় করতে হবে কত, 25 4 ইন্টু 2 টাকায়। সুতরাং 4টির বিক্রয় মূল্য বের করতে হবে, 4টি বিক্রি করতে হবে বা এক হালি বিক্রি করতে হবে 25 ইন্টু 4, 4 ইন্টু 2,
সমান হচ্ছে কি 25/2 অর্থাৎ 12.50 টাকা, অর্থাৎ 12.5 টাকায় বিক্রি করতে হবে এক হালি কলা। তাহলে আমরা লিখতে পারি 12 সমস্ত 2, অর্থাৎ 12.5 টাকা 12 সমস্ত 1/2 টাকায় আমার কি করতে হবে, প্রতি হালি কলা বিক্রি করতে হবে, অর্থাৎ প্রতি হালি কলার বিক্রয় মূল্য এত টাকা। তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। যেহেতু আমার প্রতি হালি কলা চাইছে, তাহলে এটাই হবে আমাদের আনসার। তো যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমাদের 19 নাম্বার শেষ, আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আপনারা ফেসবুকে পেজ যেটা আছে এই পেজে আপনারা জানাতে পারেন। আপনারা যে ফ্রি অনলাইন টিউটর এটা মেসেজ দিয়ে, সরাসরি মেসেজ দিয়ে জানাতে পারেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিব। এখন আমরা প্রশ্ন 20 নাম্বারটি দেখে নিব। তো 20 নম্বর প্রশ্ন আমরা দেখব, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ, অর্থাৎ মুনাফা সহ আর কি 30,000 টাকা হবে। সরল মুনাফা সহ আসল, এটা বোঝা যাচ্ছে মুনাফা আসল। প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লিখো। তারপরটা হচ্ছে যে মুনাফার হার নির্ণয় করো। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসল 48,000 টাকা হবে। তো এই 3টা প্রশ্ন হচ্ছে আমি এখন মুছে দিতেছি। তো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করব। তো প্রথম প্রশ্ন যেহেতু বলা আছে প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লিখো। তো প্রতীকগুলো কি কি আছে আমরা জানি, P = আসল বা মূলধন আসল। এরপর কি হচ্ছে প্রতীক কি, N হচ্ছে সময়, PN, R হচ্ছে মুনাফার হার। এগুলো হচ্ছে বর্ণনা, আমাদের প্রতীকের বর্ণনা মুনাফার হার। আচ্ছা, আর কি আছে I = মুনাফা। এখন আমাদের কি বের করতে হবে, মূলধন নির্ণয় সূত্র বা আসল নির্ণয় সূত্র। তো আমরা জানি কি I = PNR, তাহলে মূলধন কি P আছে, তাহলে P বের করতে হবে, বা P = আমরা লিখতে পারি P = I/NR, যে I এর নিচে এই দুইটা ভাগ আকারে আসবে, তাহলে I/NR। তো এইটাই হচ্ছে আমাদের মূলধন নির্ণয় সূত্র। যেহেতু আমাদের বলা হয়েছে শুধুমাত্র মূলধন নির্ণয় সূত্র বের করতে হবে, আমরা মূলধন নির্ণয় সূত্র বের করছি, এইটি সুতরাং লিখতে পারি এটাই মূলধন নির্ণয় সূত্র। সুতরাং P, আচ্ছা, সুতরাং আমরা লিখতে পারি এটাই হচ্ছে মূলধন নির্ণয়ের সূত্র বা মূলধন নির্ণয়ের সূত্র। তো আশা করি আপনারা ক নাম্বার প্রশ্নটি বুঝতে পারছেন। এখন আমরা এরপরেরটি হচ্ছে ক নাম্বার প্রশ্নটি দেখব, যে কি বলছে এবং কি বের করতে হবে। তো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে মুনাফার হার নির্ণয় করো। তো আমি আশা করি আপনারা ক নাম্বার প্রশ্নটি বুঝতে পারছেন। এখন আমরা ক নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়ার চেষ্টা করি। তো ক নাম্বার প্রশ্ন যেহেতু বলা হয়েছে মুনাফার হার নির্ণয় করতে হবে, তো এই প্রশ্ন কিন্তু আপনারা অলরেডি একবার সমাধান করে ফেলছেন। সেটা হচ্ছে আপনাদের এই যে বইয়ের 13 নাম্বার প্রশ্ন সেম আছে, শুধু হচ্ছে সংখ্যাটা চেঞ্জ আছে। তো যেহেতু বলা হয়েছে মুনাফার হার নির্ণয় করতে হবে এবং উপরের দুইটাই হচ্ছে মুনাফা আসল দেয়া আছে, তাহলে আমরা লিখতে পারি কি আসল প্লাস 5 বছরের মুনাফা, আসল প্লাস 5 বছরের মুনাফা, অর্থাৎ 5 বছরের মুনাফা আসল, যেহেতু আসলের সাথে মুনাফা যোগ করছি, তাহলে এখানে বলা হয়েছে 5 বছরের সরল মুনাফা, তাহলে আসল প্লাস 5 বছরের মুনাফা। মুনাফা কত টাকা হচ্ছে, যে প্রথমে হচ্ছে 30,000 টাকা, তাহলে আমরা লিখলাম এটা মুনাফা আসল কত, একক দশক শতক এটা 30,000 টাকা। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে 5 বছরের মুনাফা আসল 30,000 টাকা। যেহেতু আসল উভয় ক্ষেত্রেই সেম, সেক্ষেত্রে আমরা আসলটা আলাদা করে লিখছি। তাহলে আসল প্লাস পরেরটার ক্ষেত্রে মুনাফা আসল ছিল 3 বছরে, তাহলে সুতরাং আসল প্লাস 3 বছরের মুনাফা কত, 28,000 টাকা। শেষ। এখন কি হচ্ছে, আমরা যদি আসল উভয় পক্ষ থেকে বাদ দেই তাহলে আমাদের মুনাফাটা বের হয়ে যাবে। তাহলে দেখেন এখানে 5 বছর থেকে 3 বছরের মুনাফা বাদ দিলে হচ্ছে আমরা পাই 2 বছরের মুনাফা। কত টাকা পাচ্ছি, যে এটা হচ্ছে 28,000 থেকে যদি আমরা 30,000 থেকে 28,000 বাদ দিই তাহলে হচ্ছে আমাদের 2,000 টাকা থাকে, তাহলে আমরা লিখলাম 2,000 টাকা। তাহলে দেখেন আমরা 2 বছরের মুনাফা পেয়ে যাচ্ছি কত টাকা, 2 বছরের মুনাফা পাচ্ছি আমরা 2,000 টাকা। তো 2 বছরের যদি মুনাফা 2,000 টাকা হয়, কিন্তু 3 বছরের মুনাফা আসল দেওয়া আছে, তাহলে আমরা 3 বছরের মুনাফা কত আসে সেটা আমরা বের করে দিব। তো যেহেতু হচ্ছে মুনাফার হার একই মুনাফার হার থাকবে, সেক্ষেত্রে আমাদের এই ঐকিক নিয়মটা প্রয়োগ করতে পারবো, যে 2 বছরের মুনাফা যদি 2,000 হয়, তাহলে 1 বছরের মুনাফা কত, 2,000
ভাগ 2 টাকা। সুতরাং কি 3 বছরের মুনাফা বের করতে হবে, কারণ 3 বছরের মুনাফা আসল থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আসল পেয়ে যাব বা মুনাফার একটা হার পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি 3 বছরের মুনাফা কত, 2000 ইন্টু 3 ডিভাইড বাই হচ্ছে 2 টাকা। অর্থাৎ 3 বছরে আমাদের মুনাফাটি হচ্ছে কত, 3000 টাকা। তাহলে আমরা 3 বছরের ক্ষেত্রে আমরা এই যে মুনাফা আই ইকুয়ালস আমরা লিখতে পারি কি 3000 টাকা। তাহলে আমরা আসল বের করতে পারবো। তাহলে পি ইকুয়ালস টু কি, যে মুনাফা আসল মাইনাস আসল। তাহলে মুনাফা আসল কত ছিল 28000 মাইনাস যদি আমরা মুনাফাটা বের করে বিয়োগ করে দিই তাহলে হচ্ছে আমরা আসলটা পেয়ে যাব, সমান হচ্ছে 25000 টাকা। 25000 টাকা। আচ্ছা, এখন হচ্ছে কি সময়। তাহলে আমাদের কত সময় ছিল, 3 বছরের জন্য আমরা মুনাফা পাইছি। তাহলে সময় n ইকুয়ালস টু কি দেয়া আছে, 3 বছর। দেখেন আমরা মোটামুটি সব শেষ, আই পেয়ে গেছি এবং 3 বছরের জন্য আসল কতটুকু সেটাও পেয়ে গেছি, সময় 3 বছর পেয়ে গেছি। সুতরাং আমাদের বের করতে হয়েছে কি মুনাফার হার। তাহলে আর বের করতে হবে। আমরা জানি আই ইকুয়ালস টু পি এন আর, বা আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি আই বাই পি এন, আই বাই পি এন। তো আই আমরা জানি কত, আই হচ্ছে 3000, পি হচ্ছে কত 25000, ইন্টু এন হচ্ছে আমার কত বছর, এন হচ্ছে 3 বছর। এখন আমরা শুধু ভাগ করে দিব, আনসারটি চলে আসতেছে, সমান হচ্ছে 1/25। কিন্তু 1/25 দিলে হবে না, আমরা কি করতে হবে, পার্সেন্টেজ আকারে নিয়ে আসতে হবে। যেহেতু আর হচ্ছে মুনাফার হার পার্সেন্ট আকারে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, উপরে 100 দ্বারা গুণ করব ইন্টু 100, আর সাইড নিচে হচ্ছে 100 দ্বারা ভাগ করব। তো 1/100 এটা ভাগ আকারে নিয়ে আসতেছি। তাহলে এইটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ থাকবে, কিন্তু 100 আর 100 ভাগ করলে আমাদের কোনো চেঞ্জ হয় না। সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা পার্সেন্টেজ আসবে, আর এটার সাথে আমরা যদি ভাগ করি তাহলে 4 100 সমান হচ্ছে কত, 4% আমরা পেয়ে গেছিলাম। তাহলে এই যে মুনাফার হারটা পাইছি, সেই মুনাফার হারের পরিমাণটা কত, যে মুনাফার হারের পরিমাণটা হচ্ছে 4%। অর্থাৎ আমাদের আনসার যেহেতু চাইছে, প্রশ্নে যেহেতু উত্তর বের করতে বলা হয়েছে মুনাফার হার নির্ণয় করো, আমরা আর ইকুয়ালস টু জানি মুনাফার হার এবং এটা পাইছি 4%। সুতরাং আমাদের নির্ণয় আনসারটি হচ্ছে 4%, মুনাফার হার 4%। তো আশা করি আপনারা 2 নম্বর প্রশ্নটি বুঝতে পারছেন। আপনারা যদি 13 নম্বর প্রশ্ন বুঝে থাকেন তাহলে এইটা হচ্ছে আপনারা হোমওয়ার্ক করে রাখবেন। তো এইটা প্রশ্ন একদম হুবহু, তাই হোমওয়ার্ক বারবার করবেন। তো এই ধরনের প্রশ্ন আপনাদের জেএসসিতে আসতেও পারে। তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন আমরা 3 নম্বর প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। তো এখন 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে একই হারে, অর্থাৎ আমরা যে হারটা বের করছি সেই হারে। তাহলে আমরা মুনাফার হার লিখতে পারি কি 4%, মুনাফার হার 4%। এখন বলা হয়েছে এই হারে ব্যাংকে কত টাকা জমা রাখতে, অর্থাৎ আসল চাইছে, আসল কত টাকা এটা বের করতে হবে, যা 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। তো আমরা এখন কি লিখতে পারি, যে 100 টাকা 1 বছরের মুনাফা কত টাকা, এই মুনাফার হার বলতে বোঝায় 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে আমরা লিখতে পারি 100 টাকার, অর্থাৎ যখন আসল 100 টাকা তখন এই 100 টাকার ক্ষেত্রে আমার মুনাফা হবে 1 বছরে, 100 টাকার 1 বছরের মুনাফা, মুনাফা দেয় কত টাকা, মুনাফা 4 টাকা। এখন দেখেন আসল কিন্তু আমাদের চেঞ্জ হয় না, শুধুমাত্র বছর চেঞ্জ হয় আর মুনাফাটা চেঞ্জ হবে, কারণ প্রতি বছর যদি 4 টাকা করে দেয় তাহলে আমার 5 বছরে কত টাকা আসবে। যেহেতু বলা হয়েছে 5 বছরের মুনাফা আসল, সুতরাং 100 টাকারই 5 বছরের মুনাফা কত হবে, 4 ইন্টু 5 টাকা সমান হচ্ছে 20 টাকা। অর্থাৎ 100 টাকায় 5 বছরে আমরা মুনাফা পাচ্ছি 20 টাকা। সুতরাং 100 টাকায় 5 বছরের মুনাফা আসল কত, সুতরাং মুনাফা আসল কত, আসল প্লাস মুনাফা। তাহলে মুনাফা আসল 100 টাকার 5 বছরের মুনাফা আসল হচ্ছে 100 যোগ 20 সমান হচ্ছে 120 টাকা। এখন দেখেন আমরা 120 টাকা মুনাফা আসল কখন হবে, যখন আসল হবে 100 টাকা। তাহলে ঐকিক নিয়মের মাধ্যমে আমরা এটা সমাধান করে ফেলতে পারি। তাহলে মুনাফা আসল 120 টাকা, এরকম আমরা লিখি মুনাফা আসল 120 টাকা হলে আসল কত ছিল, আসল অবশ্যই 100 টাকা ছিল, 100 টাকা। সুতরাং মুনাফা আসল কত, মুনাফা আসল 1 টাকা হলে আসল একদম ইজি ঐকিক নিয়ম 100/120 টাকা। সুতরাং মুনাফা আসল কত, 48,000 টাকা ছিল, 48,000 দেখি তো আবার, হ্যাঁ 48,000 টাকা হলে আসল কত হবে, 100 ইন্টু 48,000 ডিভাইড বাই 120 টাকা। এখন ভাগ করলে যেটা আসবে এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের আনসার। তো আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন। এখন আপনারা নিজে নিজে ভাগ করতে পারেন। এটা ভাগ করলে কত আসতেছে দেখি,
তো এখানে যদি 12 দিয়ে ভাগ করি এটাকে, তো 4 12 48, তারপর হচ্ছে 2টা শূন্য, তো এখানে গুণ করলে হচ্ছে 400, তার একক দশক শতক সহস্র অযুত এত টাকা। অর্থাৎ 40,000 টাকা যদি আমি 5 বছরের জন্য রাখি এই মুনাফা হারে, তখন আমার 5 বছর পরে টাকাটা হবে 48,000 টাকা, অর্থাৎ মুনাফা আসল 48,000 টাকা। অর্থাৎ আমার আসল থাকতে হবে কত? 40,000 টাকা। সুতরাং আমাদের নির্ণয় আসল কত? 40,000 টাকা। সুতরাং আমরা বলতে পারি একই হারে ব্যাংকে 40,000 টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। সুতরাং আমরা আসলটি বের করে ফেলছি, আর চাইছি কি আসল বের করতে হবে, আমরা আসলটি বের করে ফেলছি। তার মানে নির্ণয় আনসার হচ্ছে 40,000 টাকা, অর্থাৎ আসল আমাদের 40,000 টাকা। তাহলে আশা করি আপনারা 20 নম্বর প্রশ্নটি বুঝতে পারছেন এবং 20 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। তারপরেও যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি এটা সম্পূর্ণ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আজকে আমাদের অনুশীলন 2.1 শেষ। আগামী ক্লাসে হচ্ছে আমরা 2.2 এর জন্য কিছু বেসিক পড়বো, তারপরে হচ্ছে আমরা অনুশীলনী সবগুলো ম্যাথের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।